থ্যাংক ইউ মেহেদি। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ নিশাদ। যেহেতু আমাদের সবাই চলে আসছে লাইভে, আমি আজকে পিডিএফটা শেয়ার করব। কেমন তোমাদের আজকে যে লেকচারটা হবে এটা কিন্তু তোমার ইলেকট্রনিক্স পার্ট 2। তো ইলেকট্রনিক্স পার্ট 2 মানে 10.8 থেকে স্টার্ট হবে। আমাদের আগের দিনের পড়া 10.8 এর আগ পর্যন্ত গেছিল আসলে, তাই না? 10.8 এর আগ পর্যন্ত গেছিল। আমরা এখান থেকে আজকে পড়াটা স্টার্ট করব। আমাদের এটা আমাদের বইয়ের পিডিএফ। রেকটিফিকেশনের জন্য বা একমুখীকরণের জন্য প্রথমে কিছু মুখস্থ বিদ্যার পড়াশোনা এখানে লাগবে, মানে শুধু থিওরি গুলা কিছু মার্ক করে দিব, থিওরি গুলা পড়া লাগবে। এরপরে আমাদের অ্যাকচুয়াল বোঝার জায়গাটা শুরু হবে ট্রানজিস্টরের শুরু থেকে। হ্যাঁ, তো আমি আগে এখানে কিছু জিনিসপত্র একটু তোমাকে মার্ক করে বলে দিই কিভাবে মনে রাখবা। প্রথমে যেটা লাগবে সেটা রেকটিফিকেশন বা একমুখীকরণ। যেটা এটা বলতে কি বোঝায়, যেমন এখানে লেখা আছে যে এসি থেকে ডিসি তে রূপান্তর করার পদ্ধতিকে বলা হয় রেকটিফিকেশন। পরীক্ষা আসতে পারে এটা কি এসি থেকে ডিসি হচ্ছে নাকি ডিসি থেকে এসি হচ্ছে, এটা জিজ্ঞেস করতে পারে। তাহলে মাথায় রাখতে হবে বর্ণমালায় এ আগে ডি পরে, অ্যালফাবেটিক্যালি এ যেহেতু আগে, তার মানে এ এসি থেকে ডিসি হবে আর কি। কেমন, এটা রেকটিফিকেশনের সংজ্ঞা। দ্বিতীয় কথা এখান থেকে আসতে পারে যে একমুখী কারক বা রেকটিফায়ার কয় ধরনের হয়। রেকটিফায়ার দুই ধরনের হয়, একটা হাফ সাইকেল রেকটিফায়ার, অর্ধ তরঙ্গ একমুখীকরণ করা, একটা ফুল সাইকেল রেকটিফায়ার। এই এতটুকু দুইটা ইনফরমেশন আমাদের লাগবে। এখানে যেহেতু টেকনিক্যাল লাইন বেশি, টেকনিক্যাল লাইন থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন হয় না। থিওরিটিক্যাল যে পার্টটা, সেই পার্ট থেকে দুইটা লাইন, একটা রেকটিফিকেশন বলতে কি বোঝায় এসি থেকে ডিসি, একটা কয় ধরনের রেকটিফায়ার আছে, দুই ধরনের, একটা হাফ সাইকেল, একটা ফুল সাইকেল রেকটিফায়ার। এতটুকু পড়লেই এই পাতার পড়া কমপ্লিট। এবার পরের পৃষ্ঠায় ব্রিজ রেকটিফিকেশন, এখান থেকে কি আসতে পারে, পরিবর্তী পূর্ণ তরঙ্গ মানে ফুল সাইকেলকে কয় ভাবে রেকটিফাই করা যায়। উত্তর দুই ভাবে। কি কি দেখো, একটা একটি ট্রান্সফরমার এবং দুটি জাংশন ডায়োড, আরেকটা একটি ট্রান্সফরমার এবং চারটি জাংশন ডায়োডের সাহায্যে। তার মানে এইখানে দুইটার মধ্যে একটা করে ডায়োড কমপ্লিট, একটা করে ডায়োড কমপ্লিট, একটা করে দেখো ট্রান্সফরমার দুইটার মধ্যে আছে, তাই না? এখন এই জন্য এই দুইটার নামকরণ করা হয় ডায়োডের সাপেক্ষে। প্রথম পদ্ধতিকে বলা হয় টু ডায়োড সিস্টেম। প্রথম পদ্ধতিকে বলা হয় টু ডায়োড সিস্টেম, যেহেতু এখানে ডায়োড কম, এটা কম পারফেক্ট, এটা তো কম নিখুঁত। আর সেকেন্ড যে পদ্ধতি, এটাকে বলা হয় ফোর ডায়োড সিস্টেম, যেহেতু এটা বেশি ডায়োড ব্যবহার করা হচ্ছে, এটা বেশি নিখুঁত। এই জন্য যেহেতু এটা বেশি নিখুঁত, এইটাকে আমরা বেশি ব্যবহার করি। দেখো লেখা আছে এটা বহুল ব্যবহৃত এবং কার্যকর বর্তনী, এবং এটা একটা নামও আছে, এটাকে বলা হয় ব্রিজ রেকটিফিকেশন। ব্রিজ কেন বলে, কারণ এখানে ডায়োড গুলা পরপর চারটা ডায়োড একটা ব্রিজের মতো কাজ করে, পরপর চারটা ডায়োড একটা ব্রিজের মতো কাজ করে, এই জন্য এটাকে বলে ব্রিজ রেকটিফিকেশন। দেখো এই ছবিটাই একদম নিচে, এই যে দেখো তুমি দেখতে পাবা এখানে দেখো একটা ব্রিজের মতো করে আঁকা আছে। আমি তোমাকে একটু আগে যে বললাম এটাকে বলে টু ডায়োড সিস্টেম আর ফোর ডায়োড সিস্টেম, এটা কেন বললাম তোমাকে একটু দেখাই। দেখো এখানে একটা প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যালের মধ্যে দেখবে লেখা আছে পূর্ণ তরঙ্গ একমুখীকরণ। পূর্ণ তরঙ্গ একমুখীকরণ, এখানে দেখবে লেখা আছে দুটি ডায়োড ব্যবহার করে, দুইটা ব্যবহার করছে। কেন, ওই ট্রান্সফরমারের কথা বলেই নাই, কারণ নামকরণটা করছি ডায়োডের নাম্বারের সাহায্যে, টু ডায়োড সিস্টেম। ন্যাচারালি ফিজিক্সে আমরা প্র্যাকটিক্যাল থেকে কিচ্ছু পড়ি না, কিন্তু এইখানে প্র্যাকটিক্যালের মধ্যে একটা থিওরি পার্ট আছে যেটা পড়তে হবে। সেটা প্র্যাকটিক্যালের মধ্যে তুমি দেখবা যন্ত্রপাতির মধ্যে দুইটা যন্ত্রপাতির মধ্যে সংখ্যা আছে, সংখ্যাগুলো পড়তে হবে। যেমন 4 নম্বরে আছে লোড রোধের মান 10 থেকে 1000, 7 নম্বরে আছে ক্যাপাসিটরের মান 50 মাইক্রোফ্যারাড। প্রশ্ন আসবে এভাবে, দুটি ডায়োড ব্যবহার করে রেকটিফিকেশন করতে গেলে লোড রোধের মান কত থেকে কত নিতে হয়, 10 থেকে 1000, আর ক্যাপাসিটরের মান কত, 50 মাইক্রোফ্যারাড। এখন কথা যে এই লোড রোধ জিনিসটা কি, লোড রোধ এটা একটু বলি, লোড রোধ জিনিসটা কি। দেখো আমাদের বাসা বাড়িতে আমরা যে কারেন্টের লাইনটা নেই, এই কারেন্টের লাইনটা কত ভোল্টের হয়, 220 ভোল্টের হয়। এই কারেন্টের লাইনটা কি এসি হয় নাকি ডিসি হয়? হ্যাঁ, এসি কারেন্ট হয়। এখন মনে করো এই এসি কারেন্ট দিয়ে আমরা বাসায় আসলে কি কি চালাই, আমরা মোবাইল ফোন চালাই, মানে মোবাইল ফোন চার্জে দেই, ল্যাপটপ চালাচ্ছি, ডেস্কটপ চালাচ্ছি, বা ফ্যান চালাচ্ছি, বা তোমার লাইট জ্বালাচ্ছি, ঠিক কিনা? একটা মোবাইল ফোনটাকে এক্সাম্পল হিসেবে ধরি। মনে করো আমরা এই কারেন্টটা দিয়ে আমরা আমাদের বাসায় মোবাইল ফোন চালাচ্ছি, দ্যাট মিন্স আমরা মোবাইল ফোন চার্জে দিচ্ছি। মোবাইল ফোন চার্জে দিচ্ছি মানে কি, মানে আমরা মোবাইল ফোনের ব্যাটারি চার্জে দিচ্ছি। তুমি জানো কিনা মোবাইল ফোনের ব্যাটারি মাত্র 5 ভোল্টে চার্জ হয়, মাত্র 5 ভোল্টে, এবং এটা ডিসি ব্যাটারি। তার মানে মোবাইল ফোনের যে ব্যাটারি, এটাকে ডিসি কারেন্ট দিয়ে চার্জ দেওয়া লাগবে।
আমাদের বাসায় আসতেছে এসি কারেন্ট, বাট মোবাইল ফোন আমি চার্জে দিব ডিসি কারেন্ট দিয়ে, কিভাবে সম্ভব? মাঝখানে অবশ্যই আমার রেকটিফায়ার লাগবে। এই রেকটিফায়ারটা কে? এই রেকটিফায়ারটা হচ্ছে মোবাইল ফোনের চার্জারের অ্যাডাপ্টার। মোবাইল ফোন যখন আমরা চার্জে দেই তখন সেই চার্জারের একটা অ্যাডাপ্টার থাকে, ওই অ্যাডাপ্টারের ভেতরে আসলে রেকটিফায়ার থাকে। ওই রেকটিফায়ারের কাজ হচ্ছে এসি থেকে ডিসি অংশটা বের করে নিয়ে আসা। এবং আরেকটা ব্যাপার, যেহেতু ওই অ্যাডাপ্টারটা লাগতেছে হচ্ছে বাসার কোনো ওয়াল পয়েন্টে, মানে বাসার কোনো প্লাগে লাগতেছে, বাসার প্লাগে যেহেতু 220 ভোল্টের লাইন আসতেছে, আর ওই অ্যাডাপ্টারটা কি করতেছে, 220 ভোল্টের লাইন নিচ্ছে আর মোবাইল ফোনের মধ্যে 5 ভোল্টের লাইন ঢোকাচ্ছে, তাই না? তার মানে তুমি বুঝতেছো এই অ্যাডাপ্টারের মধ্যে একটা ট্রান্সফরমারও আছে। একটু আগে মনে আছে বলছিলাম যে রেকটিফিকেশন করতে গেলে একটা ট্রান্সফরমার 2টা ডায়োড অথবা একটা ট্রান্সফরমার 4টা ডায়োড ব্যবহার করা হয়, তাই না? ট্রান্সফরমারটা কেন? এই কারণে, তুমি জানো, তুমি অবশ্যই কলেজে পড়ছো এটা, ট্রান্সফরমার দুই ভাবে কাজ করে। একটা হচ্ছে বেশি ভোল্টেজকে কমায় দেয়, যেটাকে আমরা বলি স্টেপ ডাউন ট্রান্সফরমার। একটা হচ্ছে কম ভোল্টেজকে বাড়ায় দেয়, যেটাকে আমরা বলি স্টেপ আপ ট্রান্সফরমার। তুমি বুঝতেছো বাসায় যেহেতু 220 ভোল্টের লাইন আসতেছে আর আমার যেহেতু 5 ভোল্টের চার্জে দেওয়া দরকার, তাহলে অবশ্যই এই মোবাইল ফোনের অ্যাডাপ্টারের মধ্যে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার আছে, যেটা বেশি ভোল্টেজকে কম ভোল্টেজ বানায় দেয়, পাশাপাশি এসি থেকে ডিসি কেও ডিসি কনভার্ট করে। তার মানে এই জন্য আমার এখানে একটা কি লাগবে, একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার লাগবে। কেমন? তো দেখো এখানে দেখো একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার কথা লেখা আছে, খেয়াল করছো? এবং এই লোড রোধ কেন বললাম এটা তো তোমাকে বলাটা শেষ হয়নি, সেটা বলি। তাহলে আমি এই যে বাসায় যে ইনপুট কারেন্ট আনতেছি, বাসায় যে আমি কারেন্টের সাপ্লাই আনতেছি, কেন? আমার কিছু রেসপন্সিবিলিটি আছে, আমার কিছু দায়িত্ব আছে, যে আমার যন্ত্রপাতিগুলো যে আমি কিনছি, এই যন্ত্রপাতিগুলোকে আমার খাওয়াইতে হবে। কি দিয়ে খাওয়াবো? কারেন্ট দিয়ে খাওয়াবো। এদেরকে আমি বাঁচায় রাখবো কিভাবে? চার্জ দিয়ে দিয়ে বাঁচায় রাখবো। তাহলে এই মোবাইল ফোন, এই ল্যাপটপ, এগুলো হচ্ছে আমার রেসপন্সিবিলিটি। রেসপন্সিবিলিটির একটা সুন্দর বাংলা হচ্ছে দায়িত্ব, আর একটা বাজে বাংলা হচ্ছে বোঝা। বলা যায় না বোঝা? এটা হচ্ছে আমার বোঝা, পিঠের মধ্যে বসে আছে। এটাকে আমরা ইলেকট্রনিক্স এর ভাষায় বলি লোড। তার মানে আমরা অ্যাকচুয়ালি কারেন্টটা যে যন্ত্রের মধ্যে ব্যবহার করতেছি, সেই যন্ত্রপাতি গুলাকে আমরা ইলেকট্রনিক্স এর ভাষায় বলি লোড, যেটাকে আমরা আউটপুটও বলে থাকি। কারণ আমরা যখন কারেন্টটা আনি, এই কারেন্টটা হচ্ছে আমাদের ইনপুট কারেন্ট, তাই না? আর কারেন্টটা যেটার মধ্যে কাজে লাগে এটা হচ্ছে আমাদের আউটপুট কারেন্ট। তাহলে এই আউটপুট যে জায়গাটা, এটাই হচ্ছে আমাদের লোড। তার মানে কোনো জায়গায় যদি বলে লোড রোধ, তুমি বুঝবা এটা আউটপুটের রোধ। দ্যাট মিনস এই রেকটিফিকেশন সিস্টেম দিয়ে আমরা হাইয়েস্ট 1000 ওহমের যন্ত্রপাতি পর্যন্ত সামলাইতে পারি, এর চেয়ে বেশি আমরা পারবো না। কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, আর ক্যাপাসিটরের মান কত? 50। এই মানগুলো মুখস্থ রাখা লাগবে। প্রশ্ন আসবে টু ডায়োড সিস্টেমে লোড রোধের মান কত থেকে কত হইতে পারে? 10 থেকে 1000। একইভাবে তুমি দেখবা পরের পৃষ্ঠায় আরেকটা প্র্যাকটিক্যাল আছে। দেখো ডায়োডের সাহায্যে একমুখীকরণ, দেখবা লেখা আছে ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করে। ব্রিজ মানে কি? চারটা ডায়োড ব্যবহার করতে হবে। এটার মধ্যে তুমি দেখবা ক্যাপাসিটরের মান হচ্ছে 330 বা 50, মানে এটাতে ক্যাপাসিটেন্স, বেশি ক্যাপাসিটেন্সের যন্ত্রপাতি ব্যবহার করা যায়। এই নাম আর যন্ত্রপাতির কি লাগবে? সংখ্যাটা লাগবে। এটা গেল। এইবার আমরা চলে যাব হচ্ছে তোমার জাংশন ট্রানজিস্টরে। জাংশন ট্রানজিস্টর, যেখান থেকে আমাদের অ্যাকচুয়ালি বোঝার জায়গাটা শুরু, জাংশন ট্রানজিস্টর। এখন জাংশন ট্রানজিস্টরের প্রথম যে প্যারাটা আমি দাগাই দিছি, এই প্যারাটা অ্যাকচুয়ালি তোমার পুরনো বইতে, এই প্যারাটা তোমাদের পুরনো বইতে নাই, এটা তো ফাজ্জল স্যারের বই থেকে ইসাক স্যার পুরোপুরি কপি করছে। কি কি লাগবে? 3জন বিজ্ঞানীর নাম আছে, যে কারা কারা ট্রানজিস্টর আবিষ্কার করেন তাদের নাম লাগবে, এবং তারা কত সালে আবিষ্কার করেন এটা লাগবে, এবং তাদেরকে কত সালে নোবেল প্রাইজ দেওয়া হয় এটা লাগবে। অনেকেই তুমি দেখবা বিভিন্ন অন্যান্য বইয়ের বিভিন্ন জায়গায় 1956 বা পুরনো বইতে 1956 সাল দেওয়া আছে নোবেল পুরস্কারের জন্য। নিউ এডিশনের বইতে, ইসাক স্যারের বইতে যদি 1966 দেয়া, 1966 পড়তে হবে। কেমন? ইসাক স্যারের নিউ এডিশনের বইটাই হচ্ছে আমাদের ফলো করতে হবে। কেমন? হুম, হ্যাঁ, এই যে বেশি বুদ্ধিমান আসছে একজন। আমাদের বাসায় ডিসি কারেন্ট ঢোকে না রে পাগল, আমাদের বাসায় এসি কারেন্ট ঢোকে। এসি কারেন্টকে আমরা ডিসি বানাই আমাদের বিভিন্ন চার্জার দিয়ে, হ্যাঁ, ইলেকট্রনিক কম্পোনেন্ট দিয়ে আমরা এসি ডিসি বানাই। মেইন গ্রিড থেকে শুধুমাত্র তোমার হচ্ছে যখন আমাদের বাসায় ঢোকে তখন সেটাকে হাই ভোল্টেজ থেকে 220 ভোল্ট করা হয়, জাস্ট এতটুকু। কেমন? ভাইয়া মোবাইল ফোনের চার্জারে যদি প্লাগে লাগানো থাকে কিন্তু মোবাইল যদি চার্জ না দেওয়া হয় তখন কি বিদ্যুৎ ব্যয় হয়? এইটা কি তোমাকে মেডিকেল ভর্তি পরীক্ষা জিজ্ঞেস করবে ফাজিল? এই ধরনের উদ্ভট প্রশ্ন কোথায় করতে হবে? সলভ ক্লাসে। মনের মাধুরী মিশায়, মন থেকে বার্জার পেইন্টের কালারের মতো যেরকম করে রং বেরোয়, সেই ধরনের প্রশ্ন সলভ ক্লাসে করতে হবে। যখন আমাদের রেগুলার সমস্ত পড়া শেষ, আমাদের এক্সাম শেষ, আমাদের সব প্রশ্ন সলভ করা শেষ, এবার মনের মাধুরী খুলে দাও, প্যান্ডোরার বক্সের মতো ভেতর থেকে সব প্রশ্ন বের করে নিয়ে আসো। ঠিক আছে?
এখন এগুলো করা যাবে না, আগে আমাদের ক্লাসের পড়া কমপ্লিট করতে হবে তারপর। শোনো, গঠন, ট্রানজিস্টরের গঠনের জন্য তোমার এইখানে আমরা চলে যাব হোয়াইট বোর্ডে, কিছু জিনিসপত্র বোঝানোর দরকার আছে, হোয়াইট বোর্ডে চলে যাচ্ছি। ঝর্ণা বেগম জিজ্ঞেস করতেছে কি আটকে গেছে নাকি? হ্যাঁ, সব দুনিয়া চলতেছে, তোমার জন্য শুধুমাত্র দুনিয়া আটকে গেছে। যে গান আছে না, যে কিছু একটা দেখলে তোমার কি হয়, পুরো দুনিয়া স্থবির হয়ে যায়, থমথমে অবস্থা কাজ করে, মনের মধ্যে শুধুমাত্র গান বাজে, ওই সময় সবকিছু দেখতে স্থবির লাগে। সবার জন্য দুনিয়া চলতেছে, তোমার জন্য দুনিয়া স্থবির, থেমে গেছে। কেমন? দেখো হোয়াইট বোর্ডে আমি একটা ইকুয়েশন লিখতেছি, আমরা জানি আই ই সমান সমান আই সি প্লাস আই বি। কেমন? এটা আমরা জানি, এই প্রত্যেকটার মিনিং আমাকে জানতে হবে। ই মানে কি? ই মানে কি? এমিটার। এমিটারের বাংলা কি বলতো? নিঃসারক। আর সি মানে কি? কালেক্টর। কালেক্টরের বাংলা কি? বাংলাগুলো জানা থাকা লাগবে, ইংরেজিগুলো জানা থাকা লাগবে। কেমন? সংগ্রাহক। বি মানে কি? বেস। বাংলা কি? ভূমি বা পিঠ, তাই না? ভূমি বা পিঠ। এখন দেখো তোমার এই তিনটাকে বলা হয় ট্রানজিস্টরের তিনটা প্রান্ত। তাহলে যদি বলে ট্রানজিস্টরের প্রান্ত কয়টা, স্যার তিনটা। এই তিনটাকে ট্রানজিস্টরের এলিমেন্টও বলা হয়। এলিমেন্ট মানে হচ্ছে অংশ। ট্রানজিস্টরের এলিমেন্ট কয়টা? এলিমেন্টও তিনটা। এলিমেন্ট বা অংশ এটাও তিনটা, মানে প্রান্ত চাইলেও তিন, এলিমেন্ট বা অংশ চাইলেও তিন। কেমন? এই তিনটাকে একসাথে বলা হয় ব্লক। এই তিনটাকে একসাথে বলা হয় ব্লক। দ্যাট মিনস ব্লক হচ্ছে এমিটার, কালেক্টর আর বেইজের সম্মিলিত রূপ। এমিটার, বেস আর কালেক্টর, এই তিনটাকে একসাথে বলা হয় ব্লক। তোমাকে প্রশ্ন করবে নিচের কোনটা ট্রানজিস্টরের অংশ না, বা নিচের কোনটা ট্রানজিস্টরের এলিমেন্ট না, তুমি উত্তর দিবা ব্লক। এটা এলিমেন্ট না। কেন? এটা হচ্ছে এলিমেন্টের যোগফল, এটা আলাদা করে কোনো এলিমেন্ট না। এলিমেন্ট কারা? এমিটার, বেস, কালেক্টর। আচ্ছা, এই কথাবার্তা গুলাই আমাদের বইতে এই যে এইখানে তুমি দেখবা, দেখো লেখা আছে ট্রানজিস্টর দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, একটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। কেমন? ট্রানজিস্টর তিনটা অংশ বা তিনটা এলিমেন্ট থাকে, ইংরেজি নাম বাংলা নামগুলো লাগবে, এবং এগুলোকে একসাথে বলা হয় একটা ব্লক। ঠিক আছে? আমরা এনপিএন আর পিএনপি এর কথা যে বললাম, এনপিএন আর পিএনপি এর মধ্যে আমরা যে কোনো একটা শিখবো। এনপিএন এর কার্যক্রম কেউ যদি পারে, সে পিএনপির কার্যক্রম পারবে। কেউ যদি বোঝে এনপিএন এর ব্যাপারটা, তাহলে সে পিএনপির ব্যাপারটা একদম ইজিলি বুঝবে। তা আমরা এখন এনপিএন যেটা, এটা বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের পিএনপি পড়াটা হয়ে যাবে। সবাই এখন বোর্ডের দিকে মনোযোগ দাও। এই পড়াটা আমরা কলেজে শিখি নাই, তো এই পড়া থেকে যে থিওরিগুলো আছে, সেই থিওরিগুলো আমাদের মুখস্থ করতে হয়। আমরা চাচ্ছি আজকের পর থেকে এই পার্টগুলো আমরা মুখস্থ করে পড়বো না, আমরা এটা মানে এখন এমন ভাবে বোঝার চেষ্টা করব যেন আমরা এটা পুরোটা আমাদের ক্লিয়ার হয়ে যায়। এটা তোমাদের সবার জন্য একদম ব্র্যান্ড নিউ পড়া, কারণ আমরা কলেজে পড়ি নাই। তো সবাই মনোযোগ দিবা। তোমার যে উদ্ভট প্রশ্ন এবং হচ্ছে উদ্ভট কোয়েশ্চেন সবকিছু বাদ। ঠিক আছে? তোমার মনে, আমি যখন এটা আঁকবো, তোমার মনে অনেক ধরনের প্রশ্ন আসতে পারে, তুমি সব প্রশ্ন মনে আটকায় রাখবা। তুমি দেখবা তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি আমার কথার কোনো না কোনো জায়গায় কিছুক্ষণ পরে দিয়ে দিব, কারণ আমি জানি তোমার কোন কোন প্রশ্ন মাথার মধ্যে আসতে পারে। আমি একটা ট্রানজিস্টর রাখলাম, এই ট্রানজিস্টরের তিনটা প্রান্ত আছে। একটাকে আমরা বলি ই মানে এমিটার, আরেকটাকে আমরা বলি বি মানে বেস, আরেকটাকে আমরা বলি সি মানে কালেক্টর। কেমন? এবং বাম পাশেরটাকে আমরা নাম দিলাম এন, ডান পাশে একটা এন, মাঝখানে হচ্ছে একটা পি, মানে এটা একটা এনপিএন ট্রানজিস্টর। এনপিএন, তো বামে এন, ডানে এন, মাঝখানে হচ্ছে পি। এখন আমরা গত দিনের ক্লাসে বলছি যে এই এন টাইপ যে অর্ধপরিবাহী, এন টাইপ অর্ধপরিবাহীর মধ্যে সংখ্যাগুরু বাহক কে? এন টাইপের মধ্যে সংখ্যাগুরু কে? ইলেকট্রন। তাহলে আমি এখানে অনেকগুলা ইলেকট্রন আঁকতেছি, ফোটায় ফোটায় লাল লাল ডট দিয়ে ইলেকট্রন আঁকতেছি অনেকগুলো। তুমি বুঝতেছো এমিটারের যে সাইড, সেটার তুলনায় কালেক্টর সাইডটা অনেক চওড়া, দেখতেছো না? কালেক্টর সাইড কিন্তু অনেক চওড়া, তার মানে কালেক্টরে ইলেকট্রনের সংখ্যা বেশি থাকবে। কালেক্টর কেন চওড়া বানানো হয় এটারও একটা ব্যাখ্যা আছে, এটা আমি একটু পরে তোমাকে বলবো কেন চওড়া বানানো হয়। আর পি টাইপ যেটা তুমি জানো, পি টাইপের সংখ্যাগুরু কে? পি টাইপের সংখ্যাগুরু হচ্ছে হোল।
পি টাইপের সংখ্যাগুলো হচ্ছে কি হোল। তা আমি দেখতে পাচ্ছি যে পিটা একটু কম চওড়া, বরঞ্চ পিটা সবার চেয়ে পাতলা এখানে, বেস কি সবার চেয়ে পাতলা না এখানে, তাহলে আমি এখানের মধ্যে কম হোল আঁকি, আমি এখানে 5টা হোল আঁকলাম, ঠিক আছে। তো এখন এখানে এই যে কম চওড়া বেশি চওড়ার মিনিংটা কি শোনো, এমিটার মাঝারি আকারের চওড়া, বেস সবচেয়ে পাতলা, কালেক্টর সবচেয়ে চওড়া। এখন এগুলো তো অ্যাকচুয়ালি এক একটা অর্ধপরিবাহী, তাই না, এবং ডোপিং করা অর্ধপরিবাহী। যেমন এমিটারটা হচ্ছে এন টাইপ অর্ধপরিবাহী। এন টাইপ অর্ধপরিবাহী আমরা বানাই কিভাবে, ডোপিং করে বানাই না। তাহলে তুমি এটাকে বুঝতেছো কিনা যে এমিটার মাঝামাঝি লেভেলের ডোপিং করা, মাঝামাঝি লেভেলের ডোপিং, যত ডোপিং তত চওড়া। বেস সবচেয়ে কম ডোপিং করা, এই জন্য সবচেয়ে কম চওড়া। কালেক্টর সবচেয়ে বেশি ডোপিং করা, এই জন্য কালেক্টর বেশি চওড়া। হ্যাঁ, তো এই জিনিসগুলা আমি দেখাই তোমাকে আমাদের বইতে কোথায় আছে। দেখো নিচের দিকে, এটা খুব মনোযোগ দিয়ে খেয়াল করো যে এই লাইনটা দেখে পোলাপান কনফিউজড হয়ে যায় যে ভাই দেখেন এমিটার অংশ বেশ পুরো লেখা আছে এবং বেশি পরিমাণে ডোপিং করা হয়, তাহলে এমিটার তো সবচেয়ে বেশি ডোপিং করা, এটা ভুল। এমিটার বেশি পরিমাণে ডোপিং করা, সবচেয়ে বেশি পরিমাণ কিন্তু না। দেখো কালেক্টর সবচেয়ে বেশি পরিমাণ পুরো করা হয়, মানে কালেক্টর এমিটারের চাইতে বেশি পুরো। আর ট্রানজিস্টরের মাঝের যে বেজ অংশ এটা খুবই পাতলা এবং সামান্য পরিমাণে অপদ্রব্য মিশ্রণ করা হয়, মানে সামান্য পরিমাণ ডোপিং করা হয়। কথা হচ্ছে এটা কেন করা হয় এরকম, এটা আমি পরে বলবো। আগে তুমি এটা বোঝো কিনা কোনটা কম চওড়া কোনটা বেশি চওড়া, এটা ডিপেন্ড করে ডোপিং এর উপর, যে যার যত ডোপিং বেশি সে তত চওড়া। তো কালেক্টর সবচেয়ে বেশি ডোপড, এমিটার মাঝামাঝি ডোপড, বেস সবচেয়ে কম ডোপ, এই জন্য কালেক্টর সবচেয়ে চওড়া, এমিটার মাঝামাঝি চওড়া, বেস সবচেয়ে পাতলা। এখন যেটা করবো দেখো, এই এমিটার কি বাম পাশে আছে না, বাম পাশে, তো বাম পাশের সাইডটাকে আমরা বলি ইনপুট সাইড, কারণ ইনপুট সবসময় বাম পাশ থেকে দেওয়া হয়। আর ডান পাশের সাইডটাকে আমরা বলি আউটপুট সাইড, আউটপুট সাইড। বাম পাশে আমরা একটা ব্যাটারি কানেক্ট করব, বাম পাশের ব্যাটারি, এটাকে আমরা বলবো ইনপুট ব্যাটারি। ডান পাশে আমরা একটা ব্যাটারি কানেক্ট করবো, এটাকে আমরা বলবো আউটপুট ব্যাটারি। এই ব্যাটারিগুলো কিন্তু ট্রানজিস্টরের পার্ট, এগুলো ট্রানজিস্টরের ভেতরে থাকে। কেমন, ডান পাশে থাকবে হচ্ছে, বাম পাশে থাকবে ইনপুট ব্যাটারি, ডান পাশে থাকবে হচ্ছে আউটপুট ব্যাটারি, ঠিক আছে। এখন তুমি দেখো এইখানে বাম পাশে কানেকশনটা খেয়াল করো, ব্যাটারির ছোট মাথাটা আমি বামে আঁকছি। তুমি জানো ব্যাটারির ছোট মাথাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ মাথা, আর বড় মাথাকে আমরা বলি পজিটিভ মাথা। ডান পাশে যে ব্যাটারি সেটা হলো পজিটিভ নেগেটিভ আমরা বুঝতেছি, তাই না। আর মাঝখানে বেজের সাথে একটা এখানে একটা এক্সট্রা কানেকশন দিছি, এক্সট্রা কানেকশন, কেমন, এটা ব্যাপারে পরে বলবো। দেখো বাম পাশের ব্যাটারিটা খেয়াল করো, বাম পাশের যে ব্যাটারি ইনপুট ব্যাটারি, এইটার যে নেগেটিভ প্রান্ত এটা কানেক্ট আছে কার সাথে দেখো তো, এন এর সাথে, এমিটারের সাথে। এমিটারের মধ্যে কি আছে, এন টাইপ। এন টাইপ মানে কি, অনেকগুলো ইলেকট্রন আছে। ইলেকট্রনের চার্জ কি মাইনাস না প্লাস, মাইনাস। তাহলে আমার বর্তনীর মাইনাস এই ইলেকট্রনের যে মাইনাসকে কি করবে, আকর্ষণ না বিকর্ষণ, বিকর্ষণ করবে। কোন দিকে, সামনের দিকে ঠেলবে। দেখতে কিরকম হবে, এই যেরকম হবে দেখো, বিকর্ষণ। কোন দিকে ঠেলবে, সামনের দিকে ঠেলবে। তুমি কি বুঝতেছো এখানে একটা সম্মুখী বায়াস হবে, এটা কি বুঝতেছো, এখানে একটা সম্মুখী বায়াস হবে, এটাকে বোঝা যাচ্ছে। মনে আছে গতদিন পড়াইছিলাম সম্মুখী ঝোঁকে বিকর্ষণ হয়, সম্মুখী বায়াসে বিকর্ষণ হয়, বোঝা যাচ্ছে। আচ্ছা এবার একটু ডান দিকে ব্যাটারিটা খেয়াল করো, ডান দিকে যেটা হচ্ছে আউটপুট ব্যাটারি, যেটা দেখো আউটপুট ব্যাটারির পজিটিভ প্রান্ত কানেক্ট হয়েছে কালেক্টরের সাথে, মানে কালেক্টর কি এন এর সাথে কানেক্ট হয়েছে। তাহলে এইখানে একটা দেখো মাইনাস 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 মাইনাস, তাহলে এই প্লাস ওই মাইনাসকে কি করবে, আকর্ষণ না বিকর্ষণ, আকর্ষণ করবে। কোন দিকে, নিজের দিকে আকর্ষণ করবে। তোমার কি মনে হচ্ছে না, মনে আছে সম্মুখী বায়াস মানে বিকর্ষণ আর বিমুখী বায়াস মানে কি, আকর্ষণ। বিমুখী বায়াস মানে কি, আকর্ষণ। তার মানে আমার এখানে একটা বিমুখী বায়াস হচ্ছে, যে ভাইয়া আপনি তো ইচ্ছা করে ব্যাটারি এমন ভাবে দিছেন যেন ইনপুটে সম্মুখী বায়াস হয়, আউটপুটে যেন বিমুখী বায়াস হয়, এটা আমি ইচ্ছা করে দিছি, এটাই আমার টার্গেট। তুমি একটু পরে বুঝবা যে অ্যাকচুয়ালি ট্রানজিস্টরে ইনপুটে সম্মুখী বায়াস দেওয়াটাই আমাদের টার্গেট, আউটপুটে বিমুখী বায়াস দেওয়াটাই আমাদের টার্গেট। আসো একটু মুখস্থ পড়া করি, আমাকে বলো গত দিনের পড়া, সম্মুখী বায়াসে আর বিমুখী বায়াসে কোথায় কারেন্ট বেশি, সম্মুখী বায়াসে কারেন্ট বেশি, আর কোথায় রোধ বেশি, বিমুখী বায়াসে রোধ বেশি। তাহলে আমি কি এটা বলতে পারি যে এইখানে বিমুখী বায়াসে রোধের মান বেশি আর সম্মুখী বায়াসে রোধের মান কম, এটা বলা যায় মুখস্থ বিদ্যা, তাই না। আচ্ছা এখন দেখো যখনই এইখানে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করব, তখন এই যে বর্তনী যে নেগেটিভ,
এটা গিয়ে এমিটারের নেগেটিভ গুলাকে ধাক্কা দিবে, সামনের দিকে ঠেলবে, যা যা সামনের দিকে যা। এমিটারের মধ্যে কথার কথা মনে করো 100% ইলেকট্রন আছে এমিটারের মধ্যে, 100টা ইলেকট্রন আছে। এই 100টা ইলেকট্রন কি করবে, তারা পিছন থেকে ধাক্কা খেয়ে সামনের দিকে মুভ করবে। তার মানে তাদের উদ্দেশ্য কি, তাদের উদ্দেশ্য হচ্ছে কালেক্টরের দিকে যাওয়া। কারণ আমাদের উদ্দেশ্যই তো এটা যে ইনপুটে কারেন্ট দিব, আউটপুটে কারেন্ট যাবে। আউটপুটে কে বসে আছে, কালেক্টর বসে আছে। তাইলে 100% ইলেকট্রন কই যেতে চাবে, কালেক্টরের দিকে যেতে চাবে। বাট তাদেরকে বেইজের রাস্তা হয়ে তারপরে কালেক্টরে ঢুকতে হবে। তো এই 100টা ইলেকট্রন যখন আগে বেইজে ঢুকবে কালেক্টরে যাওয়ার জন্য, বেইজে ঢোকার পরই এই 100টা ইলেকট্রনের মধ্যে 5টা ইলেকট্রন দেখবে এখানে তো 5টা হোল আছে, 5টা হোল দেখে তাদের মধ্যে সংসার করার একটা ইচ্ছা আসবে যে আমরা 5জন এই 5টা হোলের সাথে মিলেমিশে একাকার হয়ে যাব। তাহলে এই 5টা ইলেকট্রন আর 5টা মাইনাস এই 5টা হোলের সাথে মিলেমিশে একাকার হয়ে তারা এখানে নষ্ট হয়ে যাবে। বাকি 95টা ইলেকট্রন বেস পার করে কালেক্টরে ঢুকবে। আর এই যে 5টা ইলেকট্রন এখানে নষ্ট হয়ে গেল, এই 5টা ইলেকট্রন একটা কারেন্ট তৈরি করবে যেটাকে আমরা বলি বেস প্রবাহ। তুমি কি বুঝতেছো, একটা ট্রানজিস্টরে সব কারেন্ট সাপ্লাই দেয় কে, সব কারেন্ট সাপ্লাই দিচ্ছে কে, এমিটার। এই জন্য তাকে আমি ইনপুটে বসাইছি। কেমন, এই কারেন্ট গুলা কোন দিকে যাবে, কালেক্টরের দিকে যাবে। সব কারেন্ট আউটপুটে দিচ্ছে কে, কালেক্টর, কারণ কালেক্টর এই কারেন্ট গুলোকে সংগ্রহ করতেছে আউটপুটে দেওয়ার জন্য। বাট মাঝখানে বদমাইশের মতো কারেন্ট নষ্ট করতেছে কে, বেইজ। বেইজের মধ্যে যে পরিমাণ কারেন্ট যাবে এটা নষ্ট হয়ে যায়। কেমন, তো বেইজের মধ্যে যত কম কারেন্ট নষ্ট হবে কালেক্টরে তত বেশি কারেন্ট যাবে, তত বেশি কারেন্ট কাজে লাগবে। তাহলে আমার একটা ট্রানজিস্টরে সব কারেন্টের সাপ্লাই দেয় এমিটার, কারেন্ট নষ্ট করে বেইজ, আর কতটুকু কারেন্ট কাজে লাগে, কালেক্টরের কারেন্ট কাজে লাগে। তো বিজ্ঞানীরা চেষ্টা করতেছে বেসকে যত পাতলা বানানো যায়, বেসকে যত পাতলা বানানো যাবে কালেক্টরে তত বেশি কারেন্ট যাবে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া বেসকে রাখছে কেন, না রাখলেই তো হইতো। বেসকে রাখার একটা উদ্দেশ্য আছে। বেসকে রাখার উদ্দেশ্য হচ্ছে, দেখো বাম পাশেও এতগুলো ইলেকট্রন, ডান পাশেও এতগুলো ইলেকট্রন, দুইটার মাঝখানে যদি কোনো পর্দা না রাখি, যদি কোনো ঝিল্লি না রাখি, তাইলে কিন্তু দুই পাশে ইলেকট্রন গুলা মিলেমিশে একাকার হয়ে যাবে, ট্রানজিস্টরের অস্তিত্ব বিলোপ হয়ে যাবে। অবশ্যই দুই দেশকে আলাদা করার জন্য মাঝখানে একটা বর্ডার লাগে। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে গভর্নমেন্ট লেভেলে আমরা যতই বলি আমাদের মধ্যে বন্ধু বন্ধু সম্পর্ক, এতই যদি বন্ধু সম্পর্ক হয় মাঝখানে বর্ডার কেন দিছে, বর্ডার না দিত, বর্ডার না দিত, বর্ডার না দিলে কি হবে, দুই দেশের মধ্যে চোরাচালানি বেড়ে যাবে। তার মানে দুই দেশের মানুষকে, দুই দেশের মধ্যে যে যে খারাপ মানুষগুলো আছে তাদেরকে যেন কন্ট্রোল করা যায়, এই জন্য মাঝখানে বর্ডার দেওয়া হয়েছে। এই বেজ হচ্ছে আমাদের বর্ডার। এখন এই বেজ আবার বেশি মোটা বানানো যাবে না। বেজ যদি মোটা বানাই তাহলে দেখা যাবে কি বেশি পরিমাণ ইলেকট্রন পথভ্রষ্ট হয়ে বেজে বেশি পরিমাণ কারেন্ট নষ্ট হয়ে যাবে। তার মানে বেজ মোটা বানানো যাবে না, বেজকে পাতলা বানাইতে হবে। এই জন্যই বেজ সবচেয়ে পাতলা, কারণ তাকে বেশি মোটা বানালে প্রবলেম, যে ভাইয়া তাহলে বেজকে আরো 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 ইয়ে করে দিই, বেসকে আরো পাতলা বানাই দিই। সায়েন্টিস্টরা এটাই চেষ্টা করতেছে বেসকে কত পাতলা বানানো যায় ট্রানজিস্টরকে স্টেবল রেখে। বেশি পাতলা বানাইলে আবার দুই পাশে ইলেকট্রন বেসটাকে নষ্ট করে দেয়। বর্ডার যদি বেশি চিকন বানাই, দুই পাশের খারাপ মানুষ বর্ডার ভাঙা চলে যাবে, কিছু না কিছু তো বাধা দেওয়া লাগবে, তাই না? তো আমরা বর্তমানে এতটুকু পারফেকশনে পৌঁছাইছি যে বেজে মাত্র 5% কারেন্ট নষ্ট হয় আর কালেক্টরে বাকি 95% চলে যায়। আমরা এতটুকু পর্যন্ত আসতে পারছি। হয়তো আরো কয়েক বছর পরে বা আরো 10-20 বছর পরে এটা হয়তো আরো আপডেটেড হবে, বেজ হয়তো আমরা আরো পাতলা বানায়া ট্রানজিস্টরকে স্টেবল রাখতে পারবো। আপাতত 5% হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। এমন এইবার এইবার তোমার যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তুমি কি বুঝতেছো এই 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 পুরো সেটআপটা আসলে একটা পাইপের মতো কাজ করতেছে। আলাদা করে ছবি আঁকি, এই ছবিটা দেখতে ঘিচিমিচি হয়ে গেছে, আলাদা করে ছবি আঁকাতে তুমি বুঝবা। তুমি কি বুঝতেছো যে দেখো মনে করো এটা হচ্ছে একটা তোমার এমিটার, এটা হচ্ছে তোমার একটা বেস, এটা হচ্ছে একটা কালেক্টর, হ্যাঁ, এই পাশে হচ্ছে ইনপুট, ঠিক আছে, আর এই পাশে হচ্ছে আউটপুট, তাই তো? হ্যাঁ তাই না? এই পাশে তুমি ইলেকট্রন ঢুকাবা আর এই পাশে তুমি ইলেকট্রন বের করবা, ঠিক না বলো? মনে করো এটা একটা পাইপ, তুমি দেখবা ওই যে ড্রেনেজ সিস্টেমের জন্য যে পাইপগুলো ব্যবহার করে না, ওই পাইপগুলা ড্রেনে বসানোর আগে গ্রামাঞ্চলে কি করে পাইপগুলো রাস্তার পাশে রেখে দেয় শুকানোর জন্য, রোদ পোহানোর জন্য রেখে দেয়। ওই সময় আবার গ্রামের পোলাপান পাইপের মধ্যে ঢুকে ঢুকে খেলাধুলা করে, দেখবা আছে না এরকম, বলো? তো মনে করো তুমি এরকম এক পাইপের মধ্যে, পাইপের বাম পাশে দাঁড়ায় আছো, তোমার নাম হচ্ছে আবুল, তুমি হচ্ছে ইনপুট গেটের দারোয়ান, আর তোমার বন্ধু হচ্ছে বাবুল, সে হচ্ছে আউটপুট গেটের দারোয়ান। তো তোমরা কি করতেছো, তুমি কি করতেছো, তুমি ইনপুট গেট দিয়ে মানুষ ঢুকাচ্ছ, ঢুকায় বলতেছে হামাগুড়ি দিয়ে দিয়ে সামনের দিকে যাও। আর বাবুলের কাজ হচ্ছে এই যেগুলো হামাগুড়ি দিয়ে আসতেছে এগুলো ঠিক মতো বেরোচ্ছে কিনা চেক করা। এবং তোমরা চাচ্ছ যে এই হামাগুড়ি দেওয়ার কাজটা যেন দ্রুত হয়। তো তুমি কি করবা, তুমি বলবা ঢোক ঢোক ঢোক, ভিতরে যা ভিতরে যা ভিতরে যা, তুমি কিন্তু দাঁড়াই দিতে না কাউকে, তুমি ধাক্কা ধাক্কা ভিতরে ঢুকাবা। অনেকটা বাসে হেল্পারের মতো, যখন বাসে হেল্পার বাসের মধ্যে ঢুকায় মানুষজন তখন এইভাবে ঢুকায়, গেটে দাঁড়াবেন না গেটে দাঁড়াবেন না বলে কিনা। আর বাবুলের কাজ কি, বাবুলের কাজ হচ্ছে ভিতর থেকে সব টাইনা টাইনা বের করে নিয়ে আসা, এই তাড়াতাড়ি বেরো তাড়াতাড়ি বেরো। অনেকটা বাসের হেল্পার যখন বাস থেকে মানুষজন বের করে তখন গেটে
থাকতেই দেয় না, বলে তাড়াতাড়ি নামেন, বাম পা দিয়ে নামেন, বলে না এরকম, বলে কিন্তু। তো তুমি ব্যাপারটা খেয়াল করো, এই যে আমি কি বলতে পারি না, এগুলো যদি মানুষ না হয়ে যদি ইলেকট্রন হয়, তাহলে এই তুমি যে দাঁড়ায় আছো আবুল, তুমি আসলে সম্মুখী যোগ দিচ্ছ, তুমি আসলে ধাক্কা দিচ্ছ, যাও যাও তাড়াতাড়ি যাও। আর যে বাবুল যে গেটে দাঁড়ায় আছে এই পাশে ডান দিকে, সে কি করবে, সে সব টানা টানা বাইর করবে, তার মানে সে আকর্ষণ করে বের করে নিয়ে আসতেছে, তার মানে সে একটা বিমুখী বায়াস দিচ্ছে। তার মানে একটা টানেলের মধ্যে, একটা পাইপের মধ্যে যদি আমার কারেন্টের ফ্লো কন্টিনিউয়াস রাখতে হয়, ইনপুটে আমার ধাক্কা দিতেই হবে, আউটপুটে আমার টান দিতেই হবে, তাহলে আমি ইনপুটে সম্মুখী বায়াস দিবই, আউটপুটে আমি বিমুখী বায়াস দিবই। আরাফাত হোসেন রনি, বলছিলাম কিন্তু যে আমি ব্যাখ্যা প্রশ্নগুলোর উত্তর দিব, কেমন বলছিলাম, পরে এখন প্রশ্ন করার দরকার নাই, তুমি দেখবা ধীরে ধীরে উত্তরগুলো বের হয়ে আসছে সব একটা একটা করে, কেমন? শোনো, যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে তাইলে আমার ইনপুটের সম্মুখী ব্যাস এটা বোঝা যাচ্ছে এবং তার রোধ কম, আউটপুট হচ্ছে বিমুখী ব্যাস, এটা রোধ কি বেশি। আচ্ছা, এইবার দেখো তুমি এটা বুঝো কিনা, ট্রানজিস্টরের ঝোঁক ব্যবস্থা দেখো এটা বুঝো কিনা। নিঃসারক মানে এমিটার, ট্রানজিস্টরের এক পাশের অংশ যা চার্জ সাপ্লাই করে, তাই তো করতেছিল, এমিটার চার্জ সাপ্লাই করতেছিল না, এই জন্য এটাকে নিঃসারক বলে। এবং বর্তনীতে পিঠ এবং নিঃসারক সর্বদা সম্মুখী যোগ দেওয়া হয়। পিঠের কথাটা বাদ, পিঠের কথাটা পরে বলবো। নিঃসারক সর্বদা সম্মুখী যোগে আসে, কেন? কারণ নিঃসারক থাকেই তো ইনপুটে, ইনপুট মানে কি সম্মুখী যোগ, এই জন্য নিঃসারক বর্তনীর রোধ কম হয়। নিঃসারক বর্তনী কোনটা দেখাচ্ছি তোমাকে, নিঃসারক বর্তনী কোনটা, এই যে আমি বলতে পারি এখানে দেখো দুইটা বর্তনী আছে, একটা হচ্ছে বাম পাশের বর্তনী সবুজ বর্তনী, একটা হচ্ছে ডান পাশের বর্তনী হলুদ বর্তনী। বাম সাইডে যেটা এটাকে আমরা বলি ইনপুট বর্তনী, ডান সাইডে এটাকে আমরা বলি আউটপুট বর্তনী। ইনপুট বর্তনীর আরেক নাম হচ্ছে নিঃসারক বর্তনী, কারণ নিঃসারক থাকেই তো ইনপুট, যেহেতু ইনপুট বর্তনীতে সম্মুখী যোগ অবশ্যই তার রোধের মান অনেক কম, এখন লিখছে, ফলে নিঃসারক বর্তনীর রোধের মান কি হয়, অনেক কম হয়। সংগ্রাহকটা পড়ো, দেখো ট্রানজিস্টরের অন্য পাশের অংশ যে চার্জ সংগ্রহ করে মানে চার্জ কালেক্ট করে, এই জন্য তার নাম কালেক্টর। হ্যাঁ, বর্তনীতে সংগ্রাহক এবং পিঠ, পিঠ কথাটা বাদ, সংগ্রাহক পিঠ পরে পড়বো, সংগ্রাহক সর্বদা বিপরীত যোগে দেওয়া হয়, কেন? কারণ সংগ্রাহক থাকেই তো আউটপুটে, আউটপুটে কি যোগ হবে, বিমুখী যোগ, তাহলে সংগ্রাহক বর্তনীতে রোধ কি হবে, বেশি হবে। পিঠের কথাটা আসো, ইহা নিঃসারক এবং সংগ্রাহকের মাঝের অংশ, দুটার মাঝখানে বসে থাকে, যেহেতু মাঝামাঝি বসে থাকে মানে পিঠাপিঠি বসে থাকে, এই জন্য তাকে আমরা বলি পিঠ বা ভূমি বলি। এটা ট্রানজিস্টরের পিঠ নিঃসারকের তুলনায় খুবই পাতলা, মানে এটা তো সংগ্রাহকের তুলনায় অবশ্যই পাতলা, এটা নিঃসারকের তুলনায় পাতলা, মানে এটা সবচেয়ে পাতলা হবে, কেমন? এইবার তুমি দেখো এইখানে ট্রানজিস্টরের সুবিধা এবং অসুবিধা আছে, সুবিধা এবং অসুবিধাগুলা আমরা পড়তে পারি প্লাস আর মাইনাস দিয়ে। ট্রানজিস্টরের সুবিধা কি, যতগুলা পজিটিভ পয়েন্ট সবাই সুবিধা, যত নেগেটিভ পয়েন্ট সবাই অসুবিধা, প্লাস মাইনাস দিয়ে মনে রাখা যায়। প্রশ্ন আসবে এভাবে, নিচের কোনটা ট্রানজিস্টরের সুবিধা, যেটা পজিটিভ ওইটাই সুবিধা, যেটা নেগেটিভ ওইটাই অসুবিধা। এখানে একটা বেয়াদব পয়েন্ট আছে, আমি দেখাই তোমাকে, দেখো আকার খুব ছোট, এটা কিন্তু আসলেই সুবিধা, কারণ আকার ছোট মানে কি, ইজিলি বহন করা যায়, এটা আমাদের প্র্যাকটিক্যালি আমাদের জন্য লাভ। খুব সামান্য বিভাবে কাজ করে, এটা অসুবিধা, তাই না, যে অল্প দিয়ে কাজ হয়ে যাচ্ছে, এর ক্রিয়া তাৎক্ষণিক সাথে সাথে কাজ করে, সুবিধা। দীর্ঘস্থায়ী, বেশি দিন টিকে, সুবিধা। এটি যান্ত্রিক কম্পন সহ্য করতে পারে, মানে কি, সুবিধা। এটি খুব সস্তা, এটা অসুবিধা। সি এর রেজিস্ট্রেশন বেশি কেন? আউটপুটে বিমুখী বায়াস বললাম না, আউটপুটে বিমুখী বায়াস ছিল না, বিমুখী বায়াসের রোধ বেশি না। অসুবিধা দেখো একটু, 2 নাম্বার অসুবিধা খেয়াল করো, এটি খুব কম উৎপাদন শক্তি দেয়, এটা কিন্তু একটা অসুবিধা, এটা খুব কম পাওয়ার দিচ্ছে, এটা কম পাওয়ার দিচ্ছে কারণ আছে, এটা খুবই ছোট তো এই জন্য কম পাওয়ার দেয়। যেমন একটা মোবাইল ফোনের মধ্যে প্রায় সিপিইউর মধ্যে প্রায় 25,000 ট্রানজিস্টর একসাথে কানেক্ট করা থাকে, একটা সিপিইউর মধ্যে, মোবাইল ফোনের সিপিইউ এতটুকু ছোট সিপিইউ, তার মধ্যে 25,000 ট্রানজিস্টর কানেক্ট করা থাকে, তাহলে এক একটা ট্রানজিস্টর কত ছোট জানো, এক একটা ট্রানজিস্টর মাত্র 4 ন্যানোমিটার, মানে 1 মিটারের 10⁹ ভাগের 1 ভাগ, এত ছোট ট্রানজিস্টর, তাহলে অবশ্যই আলাদা আলাদা করে তারা অত বেশি পাওয়ার দিতে পারে না, তারা মিলিতভাবে একসাথে পাওয়ার দেয়, তো এটা একটা অসুবিধা যে তারা কম উৎপাদন শক্তি দেয়, এই জন্য একসাথে অনেকগুলো লাগাইতে হয়। এটা এই পর্যন্ত সমস্যা নাই, সমস্যা হচ্ছে এটা দেখো 1 নাম্বারটা, এটা একটা বেয়াদব অসুবিধা, দেখো কি লিখছে, এটি উষ্ণতার খুবই সুগ্রাহী, এটি উষ্ণতার খুবই সুগ্রাহী, সু শুনলে তো ভালো ভালো লাগে, রাইট, সু ভালো, এটা খারাপ কেন? এটা খারাপ এই কারণে, উষ্ণতার খুবই সুগ্রাহী মানে হচ্ছে এটা খুব দ্রুত গরম হয়ে যায়, কি হয়ে যায়, এটা খুব দ্রুত গরম হয়ে যায়। একটা জিনিস দ্রুত গরম হয়ে যায়, দ্যাট মিনস এটা লঞ্জিভিটি কমে যাওয়ার চান্স আছে, এটা দীর্ঘস্থায়িত্ব কমে যাওয়ার চান্স আছে, মানে আমার এটাকে ঠান্ডা রাখার জন্য কোনো না কোনো ব্যবস্থা নিতে হবে। যেমন তোমার বাসায় যদি ডেস্কটপ পিসি থাকে, ডেস্কটপ পিসি দেখবা সিপিইউর মধ্যে একটা ফ্যান থাকে, দেখছো কুলিং ফ্যান, কুলিং ফ্যান দেখছো না,
কুলিং ফ্যান কিন্তু ওইটাকে ঠান্ডা করার জন্য লাগানো হয় এবং এমন ভাবে সেট আপ করা মাদারবোর্ড যেন কুলিং ফ্যান যদি নষ্ট হয়ে যায় সাথে সাথে কম্পিউটার বন্ধ হয়ে যায়, যেন কম্পিউটার বার্স্ট হয়ে না যায়। এবং তোমার ল্যাপটপের মধ্যেও কিন্তু একটা কুলিং সিস্টেম থাকে। মোবাইল ফোনের মধ্যে একটা ফ্রেয়ন থাকে, রেফ্রিজারেন্ট থাকে, যেটা মোবাইল ফোনের সিপিইউ কে ঠান্ডা রাখে। ইনফ্যাক্ট এখন তো পোলাপান অনেক গেম টেম খেলে না, দেখবা পাবজি খেলে, অ্যাসফাল্ট খেলে না, এরকম বিভিন্ন গেম। এই গেমগুলোর জন্য অনেক পাওয়ার লাগে এবং এই জন্য দেখবে এখন কিছু স্পেশাল পাওয়ার হাঙ্গ্রি ফোনও বের হয়েছে, গেমিং ফোন আমরা বলি পোকো ফোন, তারপরে তোমার হচ্ছে আসুসের আরওজি ফোন, হ্যাঁ, আলাদা করে গেমের জন্য বানানো হয়েছে। এই ফোনগুলোতে কিন্তু আলাদা করে ভেপার চেম্বার কুলিং সিস্টেম থাকে, আলাদা করে কুলিং সিস্টেম, যেন এটা সহজে গরম না হয়, তাড়াতাড়ি যেন ঠান্ডা হয়ে যায়। এই জন্যই কিন্তু কালেক্টরকে বেশি চওড়া বানানো হয়, যাতে এটাকে দ্রুত ঠান্ডা করা যায়। মানে বোঝাই, মনে করো কেউ একজন বললো যে ভাইয়া কালেক্টরকে এত বড় বানানোর কি দরকার, আমি অনেক কিপটা, আমি একটা কিপটা কালেক্টর বানাবো। কিপটা কালেক্টর মানে, কিপটা কালেক্টর মানে হচ্ছে তোমার সে একটু পাতলা কালেক্টর বানাবে আর কি, কালেক্টর পাতলা। মনে করো এই কালেক্টরটাই তো আউটপুটে বসে থাকে, তাই না? এই কালেক্টরটাই কিন্তু মোবাইল ফোনের আউটপুট, যেটাতে মোবাইল ফোন কাজ করবে। তাহলে মোবাইল ফোন গরম হওয়া মানে কি কালেক্টর গরম হওয়া। কালেক্টর মনে করো 1000 জুল তাপ কালেক্টরের মধ্যে ঢুকছে, 1000 জুল তাপ। এই তাপটা তো সে পরিবেশে ছড়াই দিবে, তাই না? পরিবেশে ছড়ানোর জন্য সে অল্প ক্ষেত্রফল পাচ্ছে, কারণ তার সাইজ তো ছোট, সে অল্প জায়গা জুড়ে তাপ ছড়াবে। তার মানে তার তাপটা আস্তে আস্তে কমবে, সে আস্তে আস্তে ঠান্ডা হবে। বাট কালেক্টরটাকে যদি আমি কিপটা না বানাই, যদি মোটা বানাই, তাহলে কালেক্টরটার ক্ষেত্রফল বেশি হবে, তাহলে ওই 1000 জুল তাপ বেশি পরিমাণ জায়গা দিয়ে পরিবেশে হারায় যাবে, তার মানে কালেক্টরটা দ্রুত ঠান্ডা হয়ে আসবে। এই জন্য আমরা কি করি, কালেক্টর কি করি, কালেক্টরকে আমরা হচ্ছে তোমার চওড়া বানাই যেন এটা দ্রুত ঠান্ডা হয়ে যেতে পারে। ভাইয়া কালেক্টরে কি আগে থেকে ইলেকট্রন থাকে কিনা? কালেক্টর আগে থেকে ইলেকট্রন থাকে, কিন্তু এটা থেকে ব্যাটারির মাধ্যমে ইলেকট্রনের ফ্লো আসে। ইলেকট্রন তো দুনিয়ার সব জায়গাতেই থাকে রে ভাই, ইলেকট্রন তো তোমার বডিতেও আছে। বাট তুমি কি কারেন্ট পাস করো? করো না। তুমি কখন কারেন্ট পাস করো? যখন তুমি তোমার বডির একটা আঙ্গুল কোন একটা কারেন্টের ফুটা ঢুকায় দাও, তখন তুমি কারেন্ট পাস করো। কিভাবে? কারণ ওইখানে একটা ভোল্টেজ ডিফারেন্স আছে, একটা বিভব পার্থক্য আছে। বিভব পার্থক্য ছাড়া তো ইলেকট্রন নড়ে না, নড়ে? ইলেকট্রন তো সব জায়গাতেই আছে, ইলেকট্রন ছাড়া কোনো দুনিয়া হয়? ইলেকট্রন নড়াচড়া করতে হবে, ইলেকট্রন আছে এবার নড়ে চড়ে না, ব্যাটারি লাগাইলে নড়বে চড়বে। আচ্ছা শোনো, সেটা হচ্ছে এই কথাটা দেখো আমাদের বইতে আছে, আমি দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। এমিটারে কি সবচেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হয় কিনা? এমিটার সব কারেন্টের যোগানদাতা, সে সাপ্লাইয়ার, স্বাভাবিকভাবে তার কারেন্ট সবচেয়ে বেশি থাকবে, তাই না? কিন্তু সেটা তুমি কাজে লাগাতে পারবে না। কাজে লাগবে কোনটা? আইসি। এই দেখো, কালেক্টর সবচেয়ে বেশি পুরো করা হয় যেন উৎপন্ন তাপ তাড়াতাড়ি বিকৃত হতে পারে, ঠিক আছে? এইখানে একটা ব্যাপার আছে, দেখো দেখো বুঝো কিনা। আমি এই ইসিবিটাকে আবার একটু আঁকি আরেকবার। এই ভালো করে দেখো তো, আমি এখানে যে এটাকে আঁকলাম ইসিবি কে, এখানে বলতো কয়টা জাংশন আছে, কয়টা জয়েন্ট আছে বলতো? হ্যাঁ বলো, এটা কয়টা জয়েন্ট? দুইটা জয়েন্ট আছে না বলো? আমি সবুজ কালার দিয়ে আঁকি, দেখো এই যে একটা জয়েন্ট, তারপর এটা একটা জয়েন্ট। এই জয়েন্টকে আমরা কি বলি জানো, মনে আছে? জাংশন বলি। কি বলি? জাংশন বলি। তাহলে বলতো এই সেকেন্ড জয়েন্টের নাম কি? পিএন জাংশন। পিআরএন এর মাঝখানে প্রথম জয়েন্টের নাম কি? এটার নামও পিএন জাংশন। অনেকে বলতে পারে নকশা করে ভাই এনপি জাংশন। এনপি জাংশন বলে কিছু নাই, এনপি জাংশন আর পিএন জাংশন একই, সবগুলোকে পিএন জাংশন বলে। কেমন? তাহলে আমি কি বলতে পারি না এখানে দুইটা পিএন জাংশন আছে? নাম যদি জিজ্ঞেস করে বলতো নাম কি কি রে? প্রথম জাংশনের নাম হবে এমিটার বেস জাংশন, এই যে এটা এমিটার বেস জাংশন। সেকেন্ড জাংশনের নাম হবে বেস কালেক্টর জাংশন, এই যে সেকেন্ড জাংশন যেটা, বোঝা যাচ্ছে? তার মানে এখানে দুইটা পিএন জাংশন। এবং নাম যদি জিজ্ঞেস করে নাম কি হবে, আমার ছবি আঁকার দরকার নেই, আমি শুধু এইভাবে লিখবো। কল্পনা করো প্রথমে ই থাকে, তারপরে বি থাকে, তারপরে সি থাকে, রাইট? তাহলে প্রথম জাংশনের নাম হবে এমিটার বেস জাংশন, তারপরে জাংশনের নাম হবে বেস কালেক্টর জাংশন, বলা যায়, তাই না? আচ্ছা, আরেকটা ব্যাপার, তোমার এটা মনে আছে কিনা, আমি গতদিন এটা আঁকাইছিলাম এইভাবে, যে একটা পি ডায়োড, একটা পি টাইপ অর্ধপরিবাহী, একটা এন টাইপ অর্ধপরিবাহী যখন জোড়া লাগাই তখন তাদের মাঝখানে একটা মির্জাফর অঞ্চল তৈরি হয়, মনে আছে? এই মির্জাফর অঞ্চলের নাম হচ্ছে ডিপ্লেশন লেয়ার।
বা নিঃশেষিত অঞ্চল, মনে আছে? তার মানে কি যতগুলা জাংশন অতগুলা ডিপ্লেশন লেয়ার। তাইলে আমি বলতে পারি যে একটা ট্রানজিস্টরে দুইটা পিএন জাংশন থাকে, একটার নাম এমিটার বেস জাংশন, একটার নাম বেস কালেক্টর জাংশন, এবং দুইটা ডিপ্লেশন লেয়ার থাকে, কারণ জাংশন দুইটা এই জন্য ডিপ্লেশন লেয়ার দুইটা। কেমন? কিন্তু ট্রানজিস্টরের কয়টা প্রান্ত? তিনটা প্রান্ত। কি কি? এমিটার বেস কালেক্টর। মানে কয়টা অংশ? তিনটা অংশ, এমিটার বেস কালেক্টর। কোনটা সবচেয়ে পুরু? কালেক্টর সবচেয়ে পুরু। কোনটা সবচেয়ে পাতলা? বেস সবচেয়ে পাতলা। কোনটা মাঝামাঝি পুরু? এমিটার মাঝামাঝি পুরু, তাই না? এমিটার কোন প্রান্তে থাকে? ইনপুট প্রান্তে। কালেক্টর কোন প্রান্তে থাকে? আউটপুট প্রান্তে। এই দুইটার মাঝখানে বসে বদমাইশি কে করে? বেস। বেসের কাজ কি? কারেন্ট নষ্ট করা। কারেন্ট কাজে লাগে কার? আউটপুটেরটা। আউটপুটে কে বসে থাকে? কালেক্টর। কারেন্ট সাপ্লাই করে কে? এমিটার। এমিটার কোন প্রান্তে থাকে? ইনপুটে। ইনপুটে কোন বায়াস হয়? সম্মুখী বায়াস। আউটপুটে কোন বায়াস হয়? বিমুখী বায়াস। সম্মুখী বায়াসের রোধ কম না বেশি? সম্মুখী বায়াসের রোধ কম, আর বিমুখী বায়াসের রোধ বেশি। এইটা হচ্ছে আমাদের কি পুরাটা যা যা বললাম তার সামারি। কেমন? এই জিনিসগুলো আমরা কিন্তু এখন ফিল করতে পারতেছি, আমরা বুঝতে পারতেছি যে আসলে জিনিসগুলো কিভাবে আসছে। এইবার আমরা যেটা করব, আমরা দেখবো যে আমাদের এই পড়াটা আসলে কতটা ইফেক্টিভ হয়েছে। তুমি দেখো এনপিএন ট্রানজিস্টরের মধ্যে যে কার্যক্রম, এই কার্যক্রমের মধ্যে দেখো ওই যে আমরা বারবার বলতেছিলাম না 5% নষ্ট হয়, 5% নষ্ট হয়, এই যে দেখো 5% নষ্ট হয়। ঠিক আছে? এবং তুমি দেখো কালেক্টর মনে আছে বলছিলাম 95%, দেখো এই কালেক্টর 95%। আমি তোমাকে এটাও বলছিলাম যে এনপিএন এর কার্যক্রম যেমন পিএনপি এর কার্যক্রম একই রকম, দুইটাই আলাদা করে বোঝার দরকার নাই, একটা বুঝলেই তোমার এই পড়াটার মানে পুরা জেস্টার একদম পুরো তুমি জিসটা একবারে পড়ে ফেলতে পারবে। দেখো দেখাচ্ছি তোমাকে, এই দেখো পিএনপির মধ্যেও দেখো 5% কথা লেখা আছে, দেখো এই যে 5% 95%, দেখছো? তাই না? আচ্ছা এইবার কথা হচ্ছে যে এগুলো আমরা কেন করতেছি, মানে আমাদের কাজ কি, এটা করে আমাদের লাভ কি? এর একটা স্পেশাল কারণে ব্যবহার করা হয় ট্রানজিস্টরকে। লাভটা আমি তোমাকে দেখাচ্ছি, আমাদের বইতে এটা গোছানো নাই, এটা অগোছালো ভাবে দেয়া। এইখানে দেখো ট্রানজিস্টরের ব্যবহার অ্যাম্পলিফায়ার বা বিবর্ধক হিসেবে ট্রানজিস্টর কাজে লাগানো হয় অ্যাম্পলিফায়ার হিসেবে। এটা কিভাবে করে দেখো আমাদের বইতে লেখা আছে, ট্রানজিস্টর সিগন্যালকে দুইভাবে বাড়াতে পারে, দুইভাবে বৃদ্ধি করতে পারে। কি কি? এটা তোমাকে একটু বুঝে আসো। দেখো তোমার এটা মনে আছে কিনা, একটু আগে আমি ছবি আঁকছিলাম, বারবার আমরা এই ছবি রাখতেছি আজকে বারবার। দেখো এটা বোঝো কিনা, তুমি দেখতে পাচ্ছ যে আমার এইখানে কারেন্ট বাম পাশ থেকে স্টার্ট হচ্ছে, কারেন্ট ডান পাশে যাচ্ছে, তাই না? ইনপুটের রোধের মান কি? কম। আউটপুটের রোধের মান কি? বেশি। তুমি কি বুঝতেছো? এই সেটআপটা কারেন্টকে কম রোধ থেকে বেশি রোধে সাপ্লাই করতেছে, এটা কি বুঝতেছো? এই সেটআপটা কারেন্টকে কম রোধ থেকে বেশি রোধে সাপ্লাই করতেছে, এটা কি বুঝো? বোঝা যাচ্ছে না? তাহলে আমি কি এটা বলতে পারি যে এইখানে দেখো দেখো লিখতেছি, প্রবাহকে কম রোধ থেকে বেশি রোধে ট্রান্সফার করা হচ্ছে, বলা যায়? ট্রান্সফার করা হচ্ছে বলা যায় না? আচ্ছা তাহলে কি করা হচ্ছে ভাই? ট্রান্সফার করা হচ্ছে। কাকে ট্রান্সফার করা হচ্ছে? কারেন্টকে। কোত্থেকে কোথায়? রোধ থেকে রোধের মধ্যে ট্রান্সফার করা হচ্ছে। তার মানে এইখানে হচ্ছে ট্রান্সফার কোত্থেকে কোথায়? রোধ থেকে রোধে, মানে রেজিস্টর থেকে রেজিস্টরে। রেজিস্টর মানে রোধ, রেজিস্টর মানে রোধক, তাই না? আসো দুটো মিলাই, ট্রান্সফারের ট্রান্স এটা নাও, আর রেজিস্টরের ইস্টর এটা নাও, দুইটাকে একসাথে মিলাও, দেখো কি হয়। এখান থেকে ট্রানজিস্টর শব্দটা আসছে, তুমি কি ব্যাপারটা বুঝতেছো? তাহলে ট্রানজিস্টরের কাজ হচ্ছে কারেন্টকে কম রোধ থেকে বেশি রোধে ট্রান্সফার করা।
ট্রান্সফার করতেছে কোত্থেকে কোথায়, রোধ থেকে রোধে। তো ট্রান্সফার করতেছে রেজিস্টারের মধ্যে, এই জন্য আমরা বলি ট্রানজিস্টর। ট্রান্সফারের ট্রান্স, রেজিস্টারের স্টোর মিলে হয় ট্রানজিস্টর। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ট্রানজিস্টরের শব্দের মানে, এবং এটা আমাদের বইতে আছে, আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো, সুতরাং দেখা যাচ্ছে যে একটি ট্রানজিস্টর একটি সিগন্যালকে স্বল্প রোধ থেকে মানে ইনপুট থেকে উচ্চ রোধে মানে আউটপুটে ট্রান্সফার করে। সুতরাং রেজিস্ট্যান্স বা রোধের মাধ্যমে কারেন্ট ট্রান্সফার করে বলে এর নামকরণ হচ্ছে ট্রান্সফার রেজিস্টার, সংক্ষেপে ট্রানজিস্টর। অ্যাকচুয়ালি ট্রানজিস্টরের কম রোধ থেকে বেশি রোধের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, নাম দেখে বুঝতে পারতেছো, নাম দেখে বুঝতে পারতেছো। তো তোমার মনে হতে পারে ভাইয়া বেশি রোধ তো আমাদের জন্য খারাপ, এখানে বেশি রোধে নিয়ে লাভ কি? লাভ আছে, লাভটা আমি তোমাকে বলি। মনে করো কথার কথা, আমি যদি এমন একটা সিস্টেম করি যে আউটপুটের রোধটা অনেক বাইরে গেল, আমি সিস্টেম বললাম যে আউটপুটের রোধটা অনেক বাইরে গেল আর ইনপুটের রোধটা অনেক কম থাকলো, তাহলে আমি কি বলতে পারি না আমরা যে কোনো কিছুর বিবর্ধন বা যে কোনো কিছুর কর্মদক্ষতা কিভাবে মাপি? আউটপুট বা ইনপুট মাপতে পারি কিনা? আউটপুট ইনপুট মাপতে পারি, আউটপুট উপরে ইনপুট নিচে, এটাকে তো আমরা কর্মদক্ষতা বলি বা বিবর্ধন বলি। তাহলে আমি যদি বলি এই বলতো দেখি এখানে রোধের বিবর্ধন কতটুকু, তুমি কি বলবা যে ভাই রোধের বিবর্ধন হচ্ছে আর আউটপুট বাই আর ইনপুট, বলা যায়। মনে করো আমি কোন একটা সিস্টেম করলাম যে আউটপুটের রোধ বাইরে গেল, ইনপুটের রোধ আরো কমে গেল, তাহলে কি এই অনুপাতটা কি আরো বেড়ে যাবে না? এইটাকে বলে রোধের অ্যাম্প্লিফিকেশন, রোধের বিবর্ধন। তুমি বলতে পারো যে ভাই আমার রোধের বিবর্ধন করে লাভ কি? রোধ বাড়ালে তো আমার জন্য ক্ষতি। কিছু যন্ত্রপাতির জন্য রোধ বাড়ালে আমার জন্য লাভ। ফর এক্সাম্পল, এটা তোমরা যখন ছোট ছিলা তখন দেখতে বাসায় আছে, এখন দেখবা এটা মাছের বাজারে আছে, এগুলোকে আমরা বলি ফিলামেন্ট বাল্ব। ফিলামেন্ট বাল্ব বলি। ফিলামেন্ট বাল্বের মধ্যে কি থাকে জানো? টাংস্টেন থাকে, টাংস্টেন। টাংস্টেন এমন একটা পদার্থ যার একটা ন্যাচারাল বৈশিষ্ট্য আছে। টাংস্টেনের বৈশিষ্ট্য হচ্ছে তাকে যদি গরম করা হয় তাহলে সে আলো দেয়, সে ইলুমিনেট করে, এটা টাংস্টেনের বৈশিষ্ট্য। এমন এবং সে 4000 নাকি কত হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সে গলে না, তার মানে এটা অনেকক্ষণ ধরে গরম হইতে পারে, সে গলবে না বা সে কি করবে, আলো ছড়াবে। তো এই টাংস্টেনের মধ্যে যখন কারেন্ট যায় তখন তার মধ্যে পাওয়ার লস হয়। টাংস্টেনের যে রোধ সেটার সাথে হিসাব করে একটা পাওয়ার লস হয়। তুমি জানো পাওয়ার লসের পরিমাণ হয় আই স্কোয়ার আর, মানে টাংস্টেনের রোধের মান যত বেশি তার পাওয়ার লস তত বেশি। তার মধ্যে যত পাওয়ার লস হবে তত সে গরম হবে, আর যত গরম হবে তত সে আলো ছড়াবে। এই জন্য এই বাতিগুলাকে এখন ব্যবহার করা হয় মাছের বাজারে, কারণ মাছের বাজারে মাছকে অনেকক্ষণ ধরে ফ্রেশ রাখার জন্য, মাছের উপরে যেন মাছের যেন না বসে, এই জন্য তার উপর বাতি ঝুলাই দেওয়া হয় যেন বাতিটা আসবার জন্য হিটে রাখতে পারে। বেশি হিটে ব্যাকটেরিয়া কাজ করবে না, মাছটা ধীরে ধীরে পচবে, এবং মাছটা স্লোলি পচবে, ফ্রেশ থাকবে অনেকক্ষণ। তার মানে পাওয়ার লস করে আমরা কোনো না কোনো যন্ত্রকে আমরা কাজে লাগাই আমাদের লাইফে, এরকম যন্ত্র আমাদের লাইফে কাজে লাগে আছে। তার মানে রোধ সবসময় যে কমাইলেই ভালো তা না, সবসময় কারেন্ট বেশি লাগবে তা না, মাঝে মাঝে পাওয়ার লসও বেশি হইতে হয়, নাহলে তুমি কাজে লাগাও কিভাবে? সারা জীবন শুধু টাকা ইনকামই করলা, খরচ করলা না, ব্যাংকে জমা জমা কবরে গিয়ে মরে গেলা যে আমি খাবো, বুড়া হইলে খাবো, বুড়া হইলে খাবো, বুড়া আর হইতে পারলো না, তুমি আগেই মনে গেলা। এই টাকা তো তোমার লাভ আছে, তাহলে এই টাকা কোনো না কোনো জায়গায় খরচ করতে হবে না? তাহলে পাওয়ার শুধু জেনারেট করলে তো লাভ নাই, পাওয়ারটা খরচও করতে হবে, পাওয়ারটা নষ্টও করতে হবে। এই লাইটটা হচ্ছে একটা উত্তম এক্সাম্পল যেটা দিয়ে আমরা কি করি, পাওয়ারটা কি করি, লস করি। আরো আছে, যেমন তোমার হচ্ছে মনে করো আমি মাইকে কথা বলতেছি, মাইক্রোফোনে কথা বলতেছি, মাইকে এটা বেশি সাউন্ড হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি কি করা হয়, মাইকের আউটপুটে অনেক বেশি রোধ দেওয়া হয়, ওই রোধে গেলে সিগন্যালটা প্রচুর পরিমাণে পাওয়ার লস করে, যত পাওয়ার লস সিগন্যাল তত বাড়বে, তার মানে তত বেশি পরিমাণ এবার মানুষ জোরে সাউন্ড শুনবে। এই জন্য ইন্টারকম, টেলিফোন, মাইক, অ্যালার্ম, যে সমস্ত জায়গায় সাউন্ড বেশি বেশি লাগে সেই সমস্ত জায়গায় তুমি বুঝবা আসলে রেজিস্ট্যান্সটাকে বাড়ায় এই কাজটা করা হচ্ছে, মানে পাওয়ার লসটা বাড়ানো হচ্ছে। এই সমস্ত জায়গায় আমরা কি করি, ট্রানজিস্টরকে ইউজ করি। তার মানে ট্রানজিস্টরের একটা কাজ হচ্ছে রোধ অ্যাম্পলিফাই করা, আর একটা কাজ আছে এই যে তোমাকে আমি একটু আগে বলতেছিলাম না, বেজ হচ্ছে বদমাইশ, বেজের একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। মনে করো তুমি তোমার বাসায় বসে আছো, মনে করো কালেক্টর হচ্ছে তুমি, বাসায় বসে আছো, তোমার নাম হচ্ছে আবুল, বাসায় বসে তুমি কি করো, তুমি বার্গার খাবা, তুমি ফুড পান্ডা অর্ডার দিছো অনলাইনে, যেহেতু এখন করোনার সময় এখন অনলাইনে তোমার হচ্ছে খাবারের অর্ডার দেওয়ার ব্যাপারটা বেড়ে গেছে, তো ফুড পান্ডার নাম তোমরা সবাই শুনছো। অর্ডার দিয়ে তুমি 3টা বার্গার খাবা, ঠিক আছে, 3টা বার্গার বাসার জন্য সবার জন্য অর্ডার দিছো। এবং ফুড পান্ডা কারা, এমিটার, এমিটার তোমার বাসায় বার্গার সাপ্লাই করে। ফুড পান্ডার ডেলিভারি ম্যান 3টা বার্গার নিয়ে তোমার বাসার সামনে আসছে, বাট তোমার বাড়িতে ঢোকার জন্য তোমার বাসার গেটে বসে আছে দারোয়ান। এই দারোয়ান কিন্তু তার পাওয়ার কিন্তু অনেক কম, বাট কায়দা মতো চিন্তা করো এই দারোয়ানের কিন্তু অনেক পাওয়ার। মনে করো তোমার বাসায় কোনো একটা ব্যাংকের নামে চিঠি আসছে, তোমার নামে একটা ব্যাংকের চিঠি আসছে, দারোয়ান বলে না ভাই এই নামে তো এখানে কেউ থাকে না, তোমার চিঠি কিন্তু শেষ, চিঠি ওখানে ফিনিশ, তাই না? তো
তো তোমার পাশে বার্গার আসছে, দারোয়ান নিচে দাঁড়ায় বলতেছে আচ্ছা ঠিক আছে আমাকে দেন, বড় স্যার বার্গার খাবে, তো বড় স্যারের খাওয়ার আগে আমি একটু টেস্ট করে দেখি বার্গারের মধ্যে বিষ মেশানো আছে কিনা। তো ও একটু প্রত্যেকটা বার্গারের মধ্যে চেটে চেটে দেখলো যে টেস্ট কেমন, তোমাকে দেওয়ার আগে টেস্ট করে দেখলো আর কি। তোমার বার্গার থাকবে? অবশ্যই থাকবে না। তোমার বাসায় যেই পরিমাণ মালামাল, ধরো তোমার বাসায় 100টা আপেল ঢুকতেছে, দারোয়ান বললো এখান থেকে 2টা আপেল তো কমিশন আমি পাই, 2টা আপেল তো কমিশন আমি পাই, 2টা আপেল খেয়ে বাকি 98টা তোমার বাসায় পাঠালো, তুমি তো বুঝবা না যে 2টা আপেল খাওয়া হয়ে গেছে বা কে খাইছে, বুঝবা? তার মানে বেজ হচ্ছে আমাদের ঘুষখোর দারোয়ান, যে বাড়ির গেটে ঢোকার সময় কিছু না কিছু পরিমাণ কমিশন রেখে দেয়। কথা বোঝা যাচ্ছে? বেজ যদি বলে আজকে আমার মুড ভালো, বেশি খাবো, আজকে আমি 10% ইলেকট্রন খেয়ে শেষ করে দিব, তাহলে তুমি কয় পার্সেন্ট পাবা? 90%। বেজ যদি বলে যে আজকে আমি একটু নামাজ রোজা করছি, আজকে আমি আল্লাহকে ভয় পাই, আজকে আমি এত বেশি অন্যায় করবো না, আজকে আমি কম ইলেকট্রন খাবো, আজকে আমি 5% ইলেকট্রন খাবো, তাহলে তুমি কয় পার্সেন্ট পাবা? 95%। তুমি খেয়াল করতেছো? এমিটার তো সারা জীবনই চায় তোমাকে 100% দিতে, এমিটার তো তোমার প্রতি লয়াল, এমিটার চায় তুমি 100% পাও। বাট ঝামেলাটা করে কি? বেজ মাঝখানে বৈশা বেজ ঠিক করে তুমি কত পার্সেন্ট পাবা আর কত পার্সেন্ট পাবা না। তার মানে আমি যদি বেজের পুরুত্ব বাড়াই, আমি যদি বেজের ডোপিং বাড়াই, তাহলে বেজ বেশি খেয়ে ফেলবে, তুমি কম পাবা। আমি যদি বেসকে আরো পাতলা করতে পারি, তাহলে তুমি বেশি পাবা। তার মানে তোমার কাছে কত কারেন্ট আসবে এটা কন্ট্রোল করে কে? এটা কন্ট্রোল করে কে? বেস কন্ট্রোল করে। তার মানে তোমার বাসায় কি পরিমাণ কারেন্ট আসবে, যদিও সাপ্লাই দিচ্ছে মিটার, বাট এটা রেগুলেশন কার হাতে? বেজের হাতে। বেজ দিয়ে অ্যাকচুয়ালি আমরা রেগুলেট করি, ঠিক আছে? তার মানে আমি যদি তোমাকে এটা বলি যে আমি যদি বেজের পুরুত্ব যদি কমাই, বেজের পুরুত্ব কমাই দিলাম মনে করো, তাহলে বেজ মনে করো 3% ইলেকট্রন খাবে, তাহলে বাকি 97% তুমি খাবা না? তাহলে আমি কি বলতে পারি না কালেক্টরের কারেন্ট বাড়ানো যায় কিসের মাধ্যমে? কালেক্টরের কারেন্ট বাড়ানো যায় বেজকে আরো পাতলা করে, এটা ওয়ান কাইন্ড অফ কারেন্ট অ্যাম্প্লিফিকেশন। তাহলে আমরা বলতে পারলাম আমরা ট্রানজিস্টর দিয়ে দুই ভাবে জিনিসপত্র অ্যাম্প্লিফাই করতে পারি, একটা হচ্ছে রোধের অ্যাম্প্লিফিকেশন, একটা হচ্ছে কারেন্টের অ্যাম্প্লিফিকেশন। তুমি বুঝতে পারতেছো দুইটা জিনিস কখনো একসাথে হবে না। তার মানে আমরা দুই ধরনের যন্ত্রপাতিতে প্রয়োজন অনুযায়ী ট্রানজিস্টরকে দুই ভাবে ব্যবহার করি, একটা হচ্ছে রোধের অ্যাম্প্লিফিকেশন, একটা হচ্ছে কারেন্টের অ্যাম্প্লিফিকেশন। দেখাচ্ছি তোমাকে, দেখো। সুতরাং দেখা যাচ্ছে যে এটা না, অ্যাম্প্লিফিকেশনের পাতা তো ছেড়ে আসছে, তাই না? এই যে, সুতরাং দেখা যাচ্ছে যে ট্রানজিস্টর সিগন্যালকে দুই ভাবে বৃদ্ধি করতে পারে। নাম্বার 1, বেস কারেন্টের সাহায্যে কালেক্টর কারেন্টকে নিয়ন্ত্রণ করে, বেস কারেন্ট কন্ট্রোল করে কালেক্টর কারেন্টকে। আরেকটা হচ্ছে আউটপুট রোধকে ইনপুট রোধের তুলনায় অনেক বেশি মানের ব্যবহার করে, ঠিক আছে? এইবার তোমার ট্রানজিস্টরকে এই যে অ্যাম্প্লিফায়ার এসে ব্যবহার করব, এটা কয় ধরনের বর্তনীর সাহায্যে করা যায়? মাঝখানে একজন প্রশ্ন করছিল যে ভাইয়া এই ব্যাপারটা সবসময় এরকমই হবে কিনা, এই যে এখন বলতেছি ট্রানজিস্টরকে 3টি প্রাথমিক বর্তনীর মাধ্যমে অ্যাম্প্লিফায়ার এসে ব্যবহার করা যায়। একটা হচ্ছে কমন বেস ট্রানজিস্টর, একটা হচ্ছে কমন এমিটার ট্রানজিস্টর, একটা হচ্ছে কমন কালেক্টর ট্রানজিস্টর। কথা হচ্ছে এই নামগুলোর আগে কমন কেন লাগাইলো, ওয়াই কমন, আর 3টাই কেন? এটা মানে তোমাকে একটু বলি 3টাই কেন। শোনো, দেখো আমাদের একদম প্রথম যে ছবিটা ছিল ওই ছবিটা খেয়াল করো, এই ছবিটা দেখো তো। এই ছবিতে তোমার নিয়ম হচ্ছে ইনপুট ব্যাটারির সাথে যারা যারা কানেক্টেড তাদেরকে আমি বলবো ইনপুট প্রান্ত। আবার বলি, ইনপুট ব্যাটারির সাথে যারা যারা কানেক্টেড তাকে আমি বলবো ইনপুট প্রান্ত। দেখো তো আমার এখানে ইনপুট ব্যাটারির সাথে দুইজন কানেক্টেড, এমিটারও কানেক্টেড এবং বেইজও কানেক্টেড। তার মানে আমি বলবো এই ট্রানজিস্টরের ইনপুটে এমিটারও আছে, বেইজও আছে, দুইজনই আছে। এবং এই ট্রানজিস্টরের যে আউটপুট প্রান্ত, যেটা আউটপুট প্রান্ত, আউটপুট যে ব্যাটারি, তার সাথে যারা যারা কানেক্টেড তাদেরকে আমরা বলবো আউটপুট প্রান্ত। দেখো আউটপুট ব্যাটারির সাথে কারা কারা কানেক্টেড, কালেক্টর কানেক্টেড, আবার বেস কানেক্টেড। তার মানে আমি বলবো এই ট্রানজিস্টরের আউটপুট প্রান্ত হচ্ছে বেস এবং কালেক্টর। তুমি কি বুঝতেছো? বেস হচ্ছে এখানের একমাত্র প্রান্ত যে দুইজনের সাথে কানেক্টেড, কারণ বেস তো পিঠাপিঠি বসে আছে, তাহলে বেস এখানে একমাত্র প্রান্ত যে দুইজনের সাথে কানেক্টেড। এই জন্য আমি বলতে পারি এইটা একটা কমন বেস ট্রানজিস্টর। তার মানে তোমাকে যে ছবিটা দেখানো হইলো, এই ছবিটা আসলে কিসের ছবি? কিসের ছবি এটা? এটা একটা কমন বেস ট্রানজিস্টরের ছবি। আমার কথা কি বুঝছো? তার মানে হচ্ছে আমাদের যেহেতু মোট প্রান্ত 3টা, আমি যে কোনো একটা প্রান্তকে কমন প্রান্ত হিসেবে ধরে আমি 3 ধরনের সার্কিট বানাইতে পারি। যদি বেস ইনপুট আউটপুট দুইটাতেই থাকে তার নাম কমন বেস ট্রানজিস্টর, যদি এমিটার
ইনপুট আউটপুট দুটাতেই থাকে তখন আমি তাকে বলবো কমন এমিটার ট্রানজিস্টর। যদি কালেক্টর ইনপুট আউটপুট দুটাতেই থাকে তাকে আমি বলবো কমন কালেক্টর ট্রানজিস্টর। যেহেতু প্রান্ত তিনটা তাহলে আমার কমনও তিন ধরনের হইতে পারে, তাই না? এইবার তুমি একটা জিনিস দেখো, তাহলে আমাদের বইতে ওই যে বলছিলাম একটু আগে, মনে আছে যে বেইজের কথা এখন পড়ার দরকার নাই, পিঠের কথা এখন পড়ার দরকার নেই, পরে পড়াবো। এখন তুমি বুঝবা ওখানে কেন লিখছে এটা। দেখো এই যে বর্তনীতে পিঠ এবং নিঃসারক সর্বদা সম্মুখী যোগ বা বায়াসে দেওয়া হয়। নিঃসারক তো ইনপুটে ছিলই, সাথে কমন কে ছিল? পিঠ মানে বেস, এই জন্য এখানে পিঠের কথা লিখছে। তারপরে সংগ্রাহক, দেখো বর্তনীতে সংগ্রাহক এবং পিঠ সর্বদা বিপরীত যোগে দেওয়া হয়। বিপরীত মানে কি? আউটপুট, আউটপুটে তো কালেক্টর থাকেই, তার সাথে কে ছিল? কমন, বেস ছিল কমন। তার মানে যেই বিবরণটা আমাদের বইতে দেয়া আছে এখানে থিওরির মধ্যে, এটা আসলে একটা কমন বেস ট্রানজিস্টরের বিবরণ দেয়া আছে। তুমি বুঝতেছো, তুমি বুঝতেছো যে কমন বেস ট্রানজিস্টরের সেটআপ দেখতে যেরকম হবে, কমন এমিটার ট্রানজিস্টরের সেটআপ দেখতে ওইরকম হবে না, এবং কমন কালেক্টর ট্রানজিস্টরের সেটআপ দেখতে ওইরকম হবে না। তাহলে আমরা কমন বেস আর কমন কালেক্টর যেটা, সেগুলা সহজে কিভাবে শিখতে পারি? দেখো আমাদের বইতে লেখা আছে ট্রানজিস্টরের বর্তনীর মৌলিক বিন্যাস। মানে হচ্ছে এখানেই আমাদের টিচার ওই কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর গুলো বলছে। আগে বইয়ের পড়াটা দেখো, দেখো লেখা আছে সাধারণ পিঠ বিন্যাস। বাংলা দেখো না, ইংরেজি দেখো, কমন বেস, বোঝা যাচ্ছে? তারপর দেখো সাধারণ নিঃসারক বিন্যাস মানে কমন ইমিটার। তারপর দেখো সাধারণ সংগ্রাহক বিন্যাস, কমন কালেক্টর। এইগুলোর জন্য তিনটা তিনটা করে প্রশ্ন লাগবে। কোনটার সাধারণ প্রান্ত কি, কোনটার ইনপুটে কি থাকে, কোনটার আউটপুটে কি থাকে। এইগুলাকে আমি তোমাদের কম্পিনিয়ন বুকের 246 নাম্বার পৃষ্ঠার একদম নিচে গুছাই দিছি, একটু বের করো। কম্পিনিয়ন বুক যদি থাকে ভালো, যদি হাতের কাছে না থাকে মোবাইল ফোনের স্ক্রিনটাকেই দেখো। দেখো ট্রানজিস্টরের বর্তনীর মৌলিক বিন্যাস, টোটাল তিনটা মৌলিক বর্তনী আছে। এই যে কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর। প্রত্যেকটার জন্য তিন ধরনের প্রশ্ন আসতে পারে, সাধারণ প্রান্তকে, ইনপুটকে, আউটপুটকে। এখন আমরা এতক্ষণ ধরে ছবি এঁকে এঁকে কষ্ট করে বুঝলাম যে কমন বেইজের জন্য, মাত্র বুঝলাম কমন বেইজের জন্য সাধারণ প্রান্ত হচ্ছে বেইজ। তুমি মাথার মধ্যে মোবাইল ফোনটা রেখে তার উপর একটু বরফ পানি রাখো, কেমন? যাতে এত বড় প্রশ্ন মাথা থেকে বের হয়ে যায়, বরফ পানির সাথে গলে গলে মাথা থেকে বের হচ্ছে। পুরা ক্লাস শেষ করি, শেষ করার পরে তুমি দেখবে প্রশ্নগুলো থাকবে না। বারবার বলছি না, তুমি এই প্রশ্নগুলো ভাবতে গিয়ে তো যেগুলো পড়াচ্ছি এগুলো বুঝতে পারতেছো না, পারতেছো? হুম? কিছু আছে না যে বিয়ে বাড়িতে গেলে খাওয়ার সময় কি করে জানো? প্রথমেই তোমার জর্দা খোঁজে, জর্দা খাবো, জর্দা বুঝছো তো, যে লাস্টে যে তোমার মিষ্টিওয়ালা ভাত দেয় না কিছু ইয়ে দিয়ে, ছোট রসগোল্লা টাইপ দিয়ে, আগে জর্দা খোঁজে। তো ততক্ষণে দেখা যায় মুরগির রোস্ট শেষ। পরে যখন মুরগির রোস্ট শেষ, এখন মুরগির রোস্ট খুঁজতেছে। মানে যেটা যে সময় খাওয়ার দরকার ওই সময় খায় না। ঠিক আছে? তো যেটা পড়াচ্ছি ওইটা যদি না বুঝে অন্য কিছু বুঝতে চাচ্ছ, তাহলে যেটা বোঝাচ্ছি না সেটা বুঝতে গিয়ে যেটা বোঝাচ্ছি সেটা তো বুঝতেছো না, লস হচ্ছে না? আগে শেষ করি, তারপরে মাথা থেকে উদ্ভট প্রশ্নগুলো বের করো। শোনো, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই যে আমরা এতক্ষণ সময় নিয়ে কমন বেস ট্রানজিস্টর সবকিছু শিখলাম, এত সময় নিয়ে তো আমরা সবগুলো শিখবো না। তাহলে আমরা এটার জন্য একটা ছোট শর্টকাট বের করবো, একটা বুদ্ধি বের করবো, যেটাতে আমরা সবগুলো বুঝতে পারবো। ভালো কথা, মনে করো তোমার এটা মুখস্থ হয়ে গেছে। টিচার তোমাকে যদি জিজ্ঞেস করে এই বলতো দেখি কমন এমিটারের সাধারণ প্রান্ত কে, তুমি বলবা স্যার এমিটার। স্যার বলে এই বলতো দেখি কমন কালেক্টরের সাধারণ প্রান্ত কে, স্যার কালেক্টর। এই বলতো দেখি কমন বেজের সাধারণ প্রান্ত কে, স্যার পিচ। মনে করো স্যার কিছুই বললো না, স্যার তোমাকে বললো এই বলতো দেখি ট্রানজিস্টরের সাধারণ প্রান্ত কে, বুঝো কিন্তু স্যার বললো এই বলতো দেখি ট্রানজিস্টরের সাধারণ প্রান্ত কে, কমন বেজও বললো না, কমন ইমিটারও বললো না, কমন কালেক্টরও বললো না। তুমি বুঝবা ওটা স্যার কমন বেজ বুঝাইছে, কারণ আমাদের বইতে, সমস্ত বইতে টিচাররা প্রথমে ট্রানজিস্টর বুঝাইছে কমন বেজ দিয়ে, এবং ওখানে উল্লেখ করে না যে কমন বেজ এটা। কেমন? তার মানে যদি নাম ধরে বলে কমন বেস, কমন এমিটার, কমন কালেক্টর, নাম ধরে বললে তো আমরা বুঝে বুঝে অ্যান্সার করবো। কিন্তু যদি নাম ধরে না বলে, শুধু যদি বলে এই বলতো দেখি ট্রানজিস্টরের সাধারণ প্রান্ত কোনটা, আমরা মনে মনে ধরে নেবো এটা কমন বেস। বুঝে যাচ্ছে? তাহলে আমরা এই ছকটা এখন প্রডিউস করা শিখবো, আমরা ছকটা এখন বানানো শিখবো।
দেখো প্রথম কাজ হবে নাম দেখে দেখে সাধারণ প্রান্তগুলো আন্দাজ করা। প্রথম কাজ হবে নাম দেখে দেখে সাধারণ প্রান্তগুলো আন্দাজ করা। প্রথমটার নাম কি? হ্যাঁ, প্রথমটার নাম কমন বেস ট্রানজিস্টর না? তাহলে প্রথমটার সাধারণ প্রান্ত কি হবে? অবশ্যই বেস হবে, নাম দেখেই তো বোঝা যায়। তারপরের নাম কি? কমন কালেক্টর ট্রানজিস্টর। নাম দেখেই তো বোঝা যাচ্ছে যে এটা কি হবে, কালেক্টর হবে সাধারণ প্রান্ত। তারপরে কমন এমিটার ট্রানজিস্টর, এটা হচ্ছে এমিটার হবে সাধারণ প্রান্ত। এই পর্যন্ত ওকে, এই পর্যন্ত কোনো সমস্যা নেই। এইবার আমরা ইনপুট আউটপুট নিয়ে কথাবার্তা বলবো। মাথায় রাখবা মানুষ একটা লোভী প্রাণী, মানুষ সবসময় চায় প্রফিট ম্যাক্সিমাইজেশন করতে। আমরা যে কোনো ব্যবসা করতে গেলে আমরা চাই লাভ কিভাবে বাড়ানো যায়, ঠিক? তুমি চিন্তা করো একটা ট্রানজিস্টরের মধ্যে সবচাইতে বেশি পরিমাণ ডোপিং করা থাকে কালেক্টর, আর সবচেয়ে পাতলা থাকে বেস। তার মানে কি দাঁড়ায়? কালেক্টরের কারেন্ট সাপ্লাই করার ক্ষমতা সবচেয়ে বেশি, কালেক্টরের কারেন্ট সাপ্লাই করার ক্ষমতা সবচেয়ে বেশি। তার মানে আমি কালেক্টরকে সবসময় চাইবো আউটপুটে দিতে। এটা কি বুঝো? হ্যাঁ, কালেক্টরকে আমি সবসময় কি চাইবো? আউটপুটে দিতে চাইবো, কারণ আমি চাই কি বেশি কারেন্ট চাই, তাহলে আমি আউটপুটে কালেক্টর দিতে চাইবো। এবং আমার আরেকটা ইচ্ছা আছে কিন্তু মনের মধ্যে, আমি চাইবো কালেক্টর যেন ইনপুটে না যায়, কারণ কালেক্টর ইনপুটে গেলেই তো বেশি কারেন্ট যে দিবে তাকে ইনপুটে বসাই দিলে তো আমার জন্য লস, তাই না? তাই আমরা আমাদের দুইটা ইচ্ছা, কিন্তু আমাদের ইচ্ছা আমরা কালেক্টরকে আউটপুটেই বসাইতে চাই কারণ আমরা লাভ বেশি করতে চাই, আর একটা হচ্ছে আমরা কালেক্টর কখনো ইনপুটে বসাইতেই চাই না। দুইটা ইচ্ছা আমাদের। আরো দুইটা ইচ্ছা আছে আমাদের। যেহেতু বেস সবচেয়ে পাতলা, আমরা চাইবই না বেস কখনো আউটপুটে যায়, কারণ বেস যেহেতু পাতলা, বেসের কারেন্ট দেওয়ার ক্ষমতা কম, বেসকে যদি আউটপুটে দিই এটা আমার জন্য তো লস। তাহলে আমি বেসকে কোথায় দিতে চাইবো? আমি চাইবো বেস অলওয়েজ ইনপুটে থাকুক। লজিক কি বলে? তাই তো বলে না, যেটার কারেন্ট দেওয়ার ক্ষমতা কম আমরা চাইবো তুই ইনপুটে বসে থাক, আউটপুটে আসিস না, তাই না? আর আউটপুটে কে থাকবে? সবসময় কালেক্টরকে বসাইতে চাইবো। এই বোঝার বিদ্যা থেকে আমরা ধাম করে সবগুলোর মধ্যে ইনপুট আউটপুট একটা একটা করে বসাই দিয়ে আসো। আমরা জানি যন্ত্র যাই হোক ইনপুটে বেস থাকবেই, আমরা জানি যন্ত্র যাই হোক ইনপুটে বেস থাকবেই, আমরা জানি যন্ত্র যাই হোক আউটপুটে কালেক্টর থাকবেই, এতে কোনো সন্দেহ নাই, কারণ আমরা সবসময় লাভ করতে চাই, ঠিক? আমরা চাইবো এটা, আমরা সেটা বানাবো এইভাবে, কেমন? এইবার এইবার আমাদের কিন্তু দেখো প্রত্যেকটার একটা করে প্রান্ত কিন্তু ফিল আপ হয়ে গেছে, সেকেন্ড প্রান্ত ফিল আপ করা বাকি। সেকেন্ড প্রান্ত আমরা ফিল আপ করবো বুদ্ধি করে, নাম দেখে দেখে। তুমি তো জানো যার নাম কমন বেস ট্রানজিস্টর, যার নাম কমন বেস ট্রানজিস্টর সেটার নাম কমন কেন? কারণ বেস দুটাতেই থাকবে, ইনপুটও থাকবে আউটপুটও থাকবে। তুমি দেখো বেসকে তুমি অবশ্যই ইনপুটে বসাবাই, এখন বেস তো ইনপুটে বসে আছেই, বেস তো অলরেডি ইনপুটে বসে আছে, তোমার মনের দুঃখে তুমি আর বেসকে এক্সট্রা বসাইতে পারলা না, বেস তো অলরেডি ইনপুটে বসে আছে, তুমি বেসকে নিয়ে আউটপুটে গেলা, এই দেখলা যে না আউটপুটে এখনো কেউ বেস বসায় নেই, তুমি আউটপুটে দাম করে বেস বসাই দিলা। তুমি আমাকে বলো ঘর ভরতে হবে 4টা, আমার ঘর ভরে ফেলছে 3টা, একটা ঘর এখনো ফাঁকা, কাকে আমি এখনো বসাই নাই? কাকে আমি এখনো বসাই নাই? এমিটারকে আমি এখনো বসাই নাই, তাহলে এই ঘর আমি কাকে দিয়ে ফিল আপ করবো? এমিটারকে দিয়ে ফিল আপ করবো। বোঝা যাচ্ছে আমার কথা? বোঝা যাচ্ছে? এইটা যদি কেউ বুঝতে না পারে পরেরটা আমি আবার সেম ভাবে রিপিট করব, অবশ্যই বুঝতে পারবা। দেখো পরেরটাতে মুখস্থ বিদ্যা থেকে ইনপুটে বেইজাকে বসাই দিছি ফটোকপি, আউটপুটে কালেক্টর বসাই দিছি ফটোকপি। এইবার আমি কমন কালেক্টর ট্রানজিস্টর যেহেতু নাম দেখে দেখে আমি এখন বসাইতে যাব, কালেক্টর যেহেতু কমন তার মানে কালেক্টর ইনপুটও থাকবে কালেক্টর আউটপুটও থাকবে। দেখি তো কালেক্টর ইনপুটে অলরেডি বসছে কিনা, আল্লাহ কালেক্টর তো ইনপুটে কেউ বসাই নেই, তাহলে তো আনন্দ, কালেক্টর আমি ইনপুটে আমি বসাই দিলাম কালেক্টর, এই ঘর ফিল আপ। আউটপুটে কালেক্টর বসাই দিয়ে দেখি যে হায় হায় কে যেন কালেক্টর আগে থেকেই বসায় রাখছে, তার মানে আউটপুটে তো নতুন করে আর এক্সট্রা কালেক্টর বসানোর সুযোগ নাই, তাহলে আমার ঘর ফাঁকা একটা, আর বসানো বাকি একজনকে, কাকে? এমিটারকে বসানো বাকি। তুমি কি বুঝছো ব্যাপারটা কিভাবে আসে জিনিসটা? লাস্টেটা তাহলে আমরা এখন খুশি খুশি পারবো। দেখো কমন এমিটার ট্রানজিস্টর, তাহলে আমরা বুঝতেছি সবগুলাতেই এমিটার বসবেই মাস্ট। এমিটার ইনপুটেও নাই, তাহলে ইনপুটে আনন্দ নিয়ে এমিটার বসাই দিলাম, আউটপুটে এমিটারকে এখনো বসানো হয় নাই, ঘরে ঘরে আছে ঈদের খুশি, সব জায়গায় বসাই দিছে। দেখো আমরা পুরোটা ফিল আপ। ইনপুট অলওয়েজ এমিটার, এই মাত্র কি বললাম? আমরা এতক্ষণ ধরে যা বুঝছি সবগুলা কোনটার জন্য বুঝছি? কমন এমিটার ট্রানজিস্টর, কমন বেস ট্রানজিস্টরের জন্য বুঝছিলাম। কথা ঠিক মতো ফলো করে না। তাহলে এইটাকে আমরা যদি এখন দ্রুত এক্সাম হলে বানাইতে চাই, দ্রুত কেমনে বানাবো? চিন্তা করো কেমনে বানাবো। এক্সাম হলে প্রশ্ন আসলে আমরা দাম করে আগে লিখবো ইনপুট আউটপুট, ইনপুটে ফটোকপি বি বি বি, আউটপুটে ফটোকপি সি সি সি, কেমন?
এবার নাম দেখে দেখে বসাবো। যদি বলে এই বলতো দেখি কমন বেস, কমন বেস যদি বলে অবশ্যই দুইটার মধ্যে বেস থাকবে। ইনপুটে তো বেস অলরেডি আছে, ইনপুটে তার বেস বসানোর দরকার নাই, তাহলে আউটপুটে বেস বসায় দাও। দেখো ইনপুট আউটপুট দুই জায়গায় বেস হয়েছে না, হয়েছে তো, বাকি আছে কি এমিটার, ফিল আপ করে তো জায়গা শেষ। যদি বলে কমন, যদি বলে কমন কালেক্টর, নাম দেখে কি বোঝা যাচ্ছে কালেক্টর মানে কি দুইটার মধ্যে সি থাকবেই। বাম পাশে দেখো সি আছে কিনা, এখনো নাই, সি বসায় দাও। ডান পাশে অলরেডি সি কেউ না কেউ বসায় ফেলছে, নতুন করে তার সি বসানো যাবে না, তাহলে আমার কি বসানো বাকি আছে, এমিটার বসায় দাও। আর লাস্টেরটা কমন এমিটার, নাম দেখে কি মনে হচ্ছে দুইটার মধ্যে ই থাকবেই, বসায় দাও দুইটার মধ্যে ই তো একটার মধ্যে এখনো বসানো হয়েছিল না, হয়েছিল? এখনই বলতেছে আরেকবার, সি কে কেন ইনপুটে বসাবো না। শোনো, একটু আগে তোমাকে ব্যাখ্যা করে বলছিলাম যে আমাদের মনের চারটা খায়েশ আছে, চারটা খায়েশ। খায়েশ নাম্বার 1, আমরা চাই কালেক্টর সব সময় আউটপুটে বসুক, কারণ কালেক্টরের কারেন্ট দেওয়ার ক্ষমতা বেশি, কালেক্টর বেশি কারেন্ট সাপ্লাই করতে পারে, কারণ কালেক্টরের ডোপিং বেশি। কালেক্টরকে আউটপুটে বসানোই উচিত। মানুষ চায় কি করতে, প্রফিটের ম্যাক্সিমাইজেশন চাই, তাহলে আমরা চাই কালেক্টর আউটপুটে বসুক, কালেক্টর ইনপুটে না যায়। আর বেস যেহেতু সবচেয়ে পাতলা, আমরা চাইবো বেস কখনো আউটপুটে না যাক, লজ্জায় পড়ে যাবো আমরা, আমরা চাই বেস যেন ইনপুটে থাকুক। এটা আমাদের মনের খায়েশ। আমরা দেখবো এই যে 3 ধরনের সেটআপ, এরা সবাইকে আমার মনের খায়েশ পূরণ করতেছে কিনা, এরা কি সবাই বাপের আদর্শ বাচ্চা কিনা, আসো দেখি, চেক করে দেখি। দেখো তো এটা বোঝো কিনা। এইখানে দেখো, এইখানে দেখো কালেক্টর দেখো আউটপুটে বসছে, আমার কথা মানছে। বেস দেখো ইনপুটে বসছে, আমার কথা মানছে। কিন্তু এই বেস বেয়াদব, এটা আবার আউটপুটে গিয়ে বসছে নাচতে নাচতে। তার মানে কি, এটা থেকে আমি বুঝতেছি আমার প্রফিটের ম্যাক্সিমাইজেশন হবে না, এটা বাপের ভদ্র বাচ্চা না। লাথি মেরে ফেলাই দিব তা না, থাকবে, কিন্তু এটা দিয়ে আমি বুঝতেছি আমি বেশি লাভ করতে পারবো না, এটাই বুঝতেছো, বেশি লাভ করতে পারবো না। এইবার আমরা চাইছিলাম কালেক্টর সবসময় আউটপুটে থাকুক, বেস সবসময় ইনপুটে থাকুক, কালেক্টর ইনপুটে না যাক, বেস আউটপুটে না যাক। দেখো তো আমাদের ইচ্ছা পূরণ হয়েছে কিনা। কমন কালেক্টর ট্রানজিস্টর দেখো তো, কালেক্টর আউটপুটে আছে ভালো লাগতেছে, বেস ইনপুটে আছে ভালো লাগতেছে। এই যে এখানে একটা বদমাইশি হয়েছে, কালেক্টর কিন্তু বেশি খুশিতে ইনপুটে চলে আসছে, এখন আর আমাদের ভালো লাগতেছে না, এটাও ভাবের ভদ্র বাচ্চা না। দেখো লাস্টটা দেখো, কমন এমিটার ট্রানজিস্টর দেখো, দেখো এইখানে বেস ইনপুটে থাকার কথা ইনপুটই আছে, কালেক্টর আউটপুটে থাকার কথা আউটপুটই আছে, কালেক্টর ইনপুটে আসে নাই, বেস আউটপুটে যায় নাই। আমি যে গ্রামারটাকে দিছিলাম এই গ্রামার সে পুরোপুরি মানছে। তার মানে এটা যদি আমি আমার সার্কিটে ব্যবহার করি, তাহলে আমার যন্ত্রপাতি সবচেয়ে বেশি পরিমাণ পারফেক্ট হবে, সবচেয়ে ভালো অ্যাম্পলিফাই করবে, সবচেয়ে ভালো বিবর্ধন করবে। বুঝে যাচ্ছে? এটা হচ্ছে বাপের আদর্শ বাচ্চা, যার মতো বাপ সবাইকে হইতে বলে। তোর ভাই চান্স পাইছে মেডিকেলে, তোর পাইতে হবে, ব্যাপারটা এরকম আর কি। তার মানে হচ্ছে কমন এমিটার ট্রানজিস্টর আমরা সব জায়গাতে বেশি বিবর্ধনের জন্য, বেশি অ্যাম্পলিফিকেশনের জন্য ব্যবহার করব। কথাটা কি বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? হ্যাঁ, দেখো এই জন্যই আমাদের বইতে এইখানে দেখো লিখছে এই যে 3টা প্রাথমিক বর্তনীর মাধ্যমে অ্যাম্পলিফায়ার হিসেবে ব্যবহার করা যায়। 3টা নাম দেওয়ার পর লিখছে 3টা বর্তনীর মধ্যে কমন এমিটার সার্কিটে ব্যবহৃত বিবর্ধন, ক্ষমতা বিবর্ধন অনেক বেশি হয়, এর ব্যবহার সবচেয়ে বেশি। বোঝা যাচ্ছে? তাইলে তুমি কি এটা বুঝতেছো 3 ধরনের যে সার্কিট সেটআপ, 3 ধরনের সার্কিট সেটআপের সবকিছু কিন্তু 3 রকম, সবকিছু 3 রকম না। আমাদের বইয়ের সমস্ত থিওরি ব্যাখ্যা করছে কি দিয়ে, কমন বেস ট্রানজিস্টর দিয়ে। তাহলে আমাকে যদি নাম না উল্লেখ করে কোনো কিছু জিজ্ঞেস করে, তাহলে আমি কমন বেস ট্রানজিস্টর বলবো। ঠিক আছে, এটা একটা। আর যেহেতু সবচেয়ে ইফেক্টিভ কমন এমিটার ট্রানজিস্টর, সবচেয়ে ইফেক্টিভ, এই জন্য আমাদের বইয়ের যত ম্যাথ আছে, সব কিন্তু কমন এমিটার ট্রানজিস্টরকে উল্লেখ করে দেওয়া থাকে। এটা উল্লেখ করলেও এটা, না উল্লেখ করলেও এটা। আমাদের উপর যত অঙ্ক, এবং আমরা ছোটবেলা থেকে মুখস্থ করে আসছি না, বিটা সমান সমান আইসি বাই আইবি, মুখস্থ করে আসছি না বলো? তুমি কি জানো কমন কালেক্টর সার্কিটে বিটা সমান সমান হচ্ছে আইই বাই আইবি, কমন কালেক্টর সার্কিটে। অথচ এই সমীকরণ আমরা জীবনে দেখি নাই। কারণ কি, আমাদের বইয়ের যত সমীকরণ, যত সূত্র, সব কমন এমিটার ট্রানজিস্টরকে বেস করে বানানো হয়েছে। আমরা না জেনে মনের অজান্তে এগুলো মুখস্থ করছি। কেমন? তো আমাদের বইয়ের যত সূত্র, এটা এখন আগের মতোই থাকবে, মাথায় রাখবা। এগুলো বললেও কমন এমিটার, না বললেও কমন এমিটার। তাহলে আমাদের বইয়ের যত থিওরি, সব বললেও কমন বেস, না বললেও কমন বেস। আর যত অঙ্ক, সব বললেও কমন এমিটার, না বললেও কমন এমিটার। কেমন? আমরা এখন যাব অঙ্কের মধ্যে, আমাদের থিওরি কিন্তু শেষ, আমাদের থিওরি কমপ্লিট, আমরা অঙ্কের মধ্যে যাব। দেখো এখানে কিছু সূত্র আছে, এই সূত্রগুলা আমরা প্রথমে
এই সূত্রগুলো আমরা প্রথমে মানে হচ্ছে বুঝবো, তারপরে আমরা সূত্রের শর্টকাট দিব। সূত্রগুলো প্রথমে বুঝবো, তারপরে সূত্রের শর্টকাট দিব। ভাইয়া ট্রানজিস্টরের ইউজ গুলো একটু বলবেন। উচ্চ গতি সুইচ আর উচ্চ কম্পাঙ্ক যুক্ত এটা কেমনে? সুইচে এখনো আসি নাই, সুইচে এখনো আসি নাই, সুইচ একটু পরে, একটু পরে। হ্যাঁ, আপাতত অ্যাম্পলিফিকেশন দেখি, সুইচ একটু পরে। আর উচ্চ কম্পাঙ্ক যুক্ত বর্তনী তো গত ক্লাসে বলে দিয়েছিলাম। ও যে একজন যেটা জিজ্ঞেস করছে, যেটা যে আমাদের বইতে লেখা আছে এনপিএন ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর উচ্চ কম্পাঙ্কের বর্তনীতে ব্যবহার করা হয়, এটা কেন? এটা গত ক্লাসে বলছিলাম, আরেকবার বলে দিই শোনো। এনপিএন ট্রানজিস্টরের সংখ্যাগুরু বাহক কে? ইলেকট্রন না? এনপিএন এ এন বেশি না, ইলেকট্রন বেশি, তাই না? আর পিএনপি তে সংখ্যাগুরু কে? হোল, কারণ পিএনপি তে পি বেশি, হোল বেশি। অ্যাজ এ ইন টোটাল এই ব্লকের মধ্যে হোল পাওয়ারফুল, ইন টোটাল এই ব্লকের মধ্যে ইলেকট্রন পাওয়ারফুল। ইলেকট্রনের বেগ বেশি, ইলেকট্রন বেশি পরিমাণ কারেন্ট প্রডিউস করতে পারে, হোলের বেগ কম, হোল কম পরিমাণ কারেন্ট প্রডিউস করতে পারে। তো বেশি পরিমাণ কারেন্ট যে প্রডিউস করতে পারে তাকে অবশ্যই অবশ্যই আমি এমন যন্ত্রপাতিতে লাগাবো যে যন্ত্রপাতি রোধ বেশি, বেশি যন্ত্রপাতি রোধকে সে সাপোর্ট সামলাইতে পারবে। যেমন ধরো তোমার বাসায় ল্যাপটপ আর তোমার বাসায় যে মোবাইল, দুটার মধ্যে কোনটার মধ্যে যন্ত্রপাতি বেশি? ল্যাপটপের মধ্যে যন্ত্রপাতি বেশি, ল্যাপটপের রোধ বেশি। ল্যাপটপের জন্য আমার কি লাগবে? এনপিএন ট্রানজিস্টর লাগবে। আর মোবাইল ফোনের জন্য কি লাগবে? পিএনপি ট্রানজিস্টর লাগবে। আর মোবাইল ফোনের মধ্যে কম কারেন্ট লাগে, কম কারেন্ট পিএনপি দিয়ে হয়ে যায়। তুমি যদি মোবাইল ফোনের মধ্যে যদি এনপিএন ব্যবহার করো, যে ভাই আমার সবসময় বেশি বেশি লাগে, আমি কম কেন নেব, আমি বেশি নিব, মোবাইল ফোনের মধ্যে যদি এনপিএন লাগাও, তোমার মোবাইল ফোন এত বেশি পরিমাণ কারেন্ট সাপ্লাই করবে যে তুমি মোবাইল ফোন পকেটের মধ্যে নিয়ে শক খেয়ে মরে যাবে, চার্জ ছাড়াই। যে তারপরে পরীক্ষা নিউজ আসবে যে মোবাইল ফোনের শকে যুবতী নিহত। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, তার মানে উচ্চ কম্পাঙ্ক যুক্ত বা উচ্চ রোধ যুক্ত বর্তনীতে আমরা কি ব্যবহার করব? এনপিএন। আর নিম্ন কম্পাঙ্ক যুক্ত বা নিম্ন রোধ যুক্ত বর্তনীতে কি ব্যবহার করব? পিএনপি। সব জায়গায় বেশি বেশি ভালো না, এই তো এটা বুঝাইছিলাম আগের দিন। শোনো, এখান থেকে এবারে আসি একটু অঙ্কের মধ্যে। দেখো, আমরা একটু আগে পড়ছি বিটা সমান সমান, বিটা সমান সমান আইসি বাই আইবি, পড়ছি না বলো? দেখো, আমাদের এই চ্যাপ্টারে যা আছে সবই হচ্ছে এসি, সবই এসি। যদি এই চ্যাপ্টারে কোথাও ডিসি বলতে চায়, অবশ্যই অবশ্যই ডিসি উল্লেখ করা থাকবে। যেমন দেখো, ডিসি প্রবাহ বিবর্ধন, বিটাটা খেয়াল করে দেখো, বিটাটা, বিটা ডিসি, দেখছো ডিসি লেখা আছে। দেখো আইসি বা আইবি লেখা, সাথে দেখো একটা ভিসিই লেখা। এই ভিসিই দেখে ভয় পাবে না, সি মানে কমন এমিটার। যে বলছিলাম না আমাদের বইয়ের সব সূত্র কি দিয়ে? কমন কি দিয়ে? কমন এমিটার দিয়ে, তাই না? এই জন্য সি লিখছে। এটা একটা পরিচয় দিল আর কিচ্ছু না। যেমন ধরো আমরা যখন কোন একটা ডেসিমেল কে যখন মনে করো আমরা তোমার হচ্ছে বাইনারি বানাই, 110111 মনে করো বাইনারি বানাইছি, আমরা শেষে 2 দেই না, শেষে যে এইভাবে লিখি না, এই 2টা কি? পরিচিতি, এটা কোনো কাজ নেই। এই সি দিয়ে বোঝাইছে এটা হচ্ছে কমন এমিটার, পরিচিতি বোঝাইছে আর কি, কেমন? যাই হোক, তো যেটা আমি তোমাকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে এটা। দেখো, এসি প্রবাহ বিবর্ধন যেটা দেখো লিখছে বিটা এসি, ভালো কথা, এটাকে শুধু বিটাও লিখতে পারে, শুধু লিখলেও এটা এসি বোঝাবে। ডিসি বোঝানোর জন্য ডিসি দিতেই হবে, আর কিছু না লিখলে এটাকে এসি ধরে নিতে হবে, কেমন? দেখো তো এই আগেরটার সাথে এটা তফাৎ কি? দেখো এখানে কোনো ডেল নাই, আর এখানে ডেল আছে, দেখছো কেন? কারণ ডিসি প্রবাহ ফিক্সড, ডিসি প্রবাহ কি ফিক্সড, তাহলে ডিসি প্রবাহের সময় ডেল থাকবে না, আইসি বা আইবি। আর এসি প্রবাহ ফিক্সড না, এসি প্রবাহ পরিবর্তনশীল, এসি প্রবাহে কি থাকবে? ডেল থাকবে। পরীক্ষায় টিচার কি করবে? এভাবে লিখবে বিটা এসি, অথবা শুধু বিটা জিজ্ঞেস করবে, শুধু বিটা মানে এসি। অপশন দিবে এইভাবে, আইসি বাই আইবি এটা একটা অপশন, আর একটা হচ্ছে ডেল আইসি বাই ডেল আইবি, এটা একটা অপশন। কোনটা দেখাবা? ডেল আইসি ওয়ালাটা। ট্রল করা যাবে না, বন্ধুদের ট্রল করা যাবে না, নিজেরা নিজেদেরকে ট্রল করলে হবে? বোকা। সবসময় আমি ট্রল কমেন্ট গুলা দেখলে কি হৃদয়ের নাম আগে দেখতে পাই, নাকি হচ্ছে এটা একটা কোইন্সিডেন্স যে ওর নামে সবসময় আগে আসে, কোনটা? নাকি ও বেশি ট্রল করে, কোনটা? হুম, হ্যাঁ, শোনো, ট্রল বাদ, পরের দিকে মনোযোগ দাও। এটা গেল একটা, যে এসি বললে আমার তখন ডেল দিতে হবে। এবার এসি ভোল্টেজ বিবর্ধন আর এটা হচ্ছে এসি ক্ষমতা বিবর্ধন, এই দুটো ইকুয়েশন আমি বইয়ের মধ্যে লিখে দিছি সুন্দর করে, কিন্তু আমি ইকুয়েশনগুলো একটু বুঝাইতে চাই।
বোঝানোর পরে তারপরে আমি শর্টকাট দিব। কোয়েশ্চেনটা বোঝো নাই? কোয়েশ্চেনটা হচ্ছে এরকম ভাবে করবে, বলবে কি বিটা সমান সমান নিচের কোনটা, বা বিটা এসি সমান সমান কোনটা, কেমন? অপশনে দিবে এরকম ভাবে আইসি বাই আইবি এটা একটা অপশন, আবার হচ্ছে ডেল আইসি বাই ডেল আইবি এটা একটা অপশন, কোনটা দিবা? শুধু বিটা বললো বিটা এসি বোঝাবে, এসি প্রবাহের সবকিছু ফিক্স না, পরিবর্তনশীল, দাগাইতে হবে এটা। যদি বলতো বিটা ডিসি তাহলে দাগাইতে হবে এটা, বুঝছো? এখন বুঝছো? আচ্ছা এখানে তোমার হচ্ছে এই ইয়ে কে, তোমার হচ্ছে কিউএনএ টিচার কে আছে? কিউএনএ টিচার হোসনে আরা শিরিন মিম, একে মিউট করো 12 ঘন্টার জন্য। বাংলা ভাষাকে বিকৃত করা যাবে না। বুঝলাম না এটা কি, এটা কি জিনিস বলতো? বুঝলাম না এটা কি জিনিস? ওকে 12 ঘন্টার জন্য মিউট করে দাও, যেন কমেন্ট করতে না পারে। আব্দুল্লাহ আল মাহমুদ রাব্বি, ওকে মিউট করো 12 ঘন্টার জন্য। হ্যাঁ, আচ্ছা। এবার এসি প্রবাহ বিবর্ধন, ভোল্টেজ বিবর্ধন আর পাওয়ার বিবর্ধনটা পড়বে, একটু দেখো। এসি ভোল্টেজ বিবর্ধন বা অ্যাম্পলিফিকেশন, এটাকে সংক্ষেপে বলা হচ্ছে ভিএ বা এভি। ভিএ মানে ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন, এভি মানে ভোল্টেজ অ্যাম্পলিফিকেশন, একই কথা। তুমি জানো তো যে কোনো জায়গাতে যে কোনো বিবর্ধন বলতে বোঝায় আউটপুট বা ইনপুট, বোঝায় না বলো? ও মানে ভি আউটপুট, ভি ইন মানে ভি ইনপুট, বোঝায়। কারণ আমরা জানি যে কোনো কর্মদক্ষতা মানে কি, আউটপুটকে ইনপুট দিয়ে ভাগ করতে হয়, ঠিক? তাই তো। এখন তুমি একটু ভাবো, আমরা তো জানি ভি ইকুয়াল টু আই আর, জানি না? ভি ইকুয়াল টু আই আর, তার মানে যে কোনো ভোল্টেজ ইকুয়াল টু একটা কারেন্ট একটা রোধের গুণফল। তাহলে যে আউটপুটের যে ভোল্টেজ সেটা কি হবে? আউটপুটের কারেন্ট ইনটু আউটপুটের রোধ, এটা বলা যায়। মনে আছে আমরা আউটপুটে অলওয়েজ কাকে বসাই? আউটপুট অলওয়েজ কাকে বসাই? কালেক্টরকে বসাই। তাহলে আমার আউটপুটের কারেন্ট মানে কি? কার কারেন্ট? কালেক্টরের কারেন্ট, এটা বলা যায়। এটা কি বুঝো? এই লাইনটা বুঝতে হবে। কমেন্ট করো, তারপর আমি পরের লাইনে যাব। প্রথম কথা, ভোল্টেজের অ্যাম্পলিফিকেশন, যে কোনো কিছুর অ্যাম্পলিফিকেশন মানে তার আউটপুট বাই তার ইনপুট। তাহলে ভোল্টেজের অ্যাম্পলিফিকেশন মানে হচ্ছে ভি নট বাই ভি ইন, মানে কি? ভি আউটপুট বাই ভি ইনপুট। এবার আমরা জানি যে কোনো ভোল্টেজ মানে কি? একটা কারেন্ট একটা রোধের গুণফল। তাহলে আউটপুটের ভোল্টেজ মানে কি? আউটপুটের কারেন্ট ইনটু আউটপুটের রোধ, ঠিক? আউটপুটের কারেন্ট মানে কি? কালেক্টরের কারেন্ট, কারণ কালেক্টরে আউটপুটে বসে থাকে। তাহলে আইসি ইনটু আর কি আউট। আরেকবার বলে দিলাম, এখন বোঝার কথা। এইবার ইনপুটের যে কারেন্ট, ইনপুটের যে ভোল্টেজ, এটা মানে কি? এটাও তো একটা ভোল্টেজ, তাই না? তাহলে এটা ইকুয়ালটা কি হবে? একটা কারেন্ট এবং একটা রোধের গুণফল, ভি ইকুয়াল টু আইআর। তাহলে ইনপুটের যে ভোল্টেজ এটা কি হবে? ইনপুটের কারেন্ট মানে ডেল আইবি ইনটু ইনপুটের রোধ। তিনবার বললাম, এবার বোঝার কথা। দেখো তো এইবার, এটা দেখো তো এটা মিলানো যায় কিনা। এইটা মানে কি বিটা না? এটা মানে বিটা। হুম তাহলে আমি একটা সূত্র পাইলাম, এভি ইকুয়াল টু বিটা ইনটু আর আউট বাই আর ইন, সূত্র পাইছে একটা। এটা একটু পরে হুম আর দ্বারা রোধ বোঝানো হচ্ছে, হ্যাঁ আর দ্বারা রোধ বোঝানো হচ্ছে, রাইট। একটু আগে বললাম না, আমরা আজীবন চাই কালেক্টর যেন আউটপুটে বসুক, আর আজীবন চাই বেস যেন ইনপুটে বসুক, এটা বললাম একটু আগে। হ্যাঁ, বিটা এসি, কিছু লেখা না থাকলে এটা এসি ধরে নিতে হবে, কিছু লেখা না থাকলে এসি ধরতে হবে, আর ডিসি বুঝাইতে হলে ডিসি লেখা থাকতে হবে, রাইট। এটা এসি কারেন্ট বলে এটা ডেল লেখা আছে, কেমন? আচ্ছা এইবার তুমি দেখো, এটা গেল হচ্ছে ভোল্টেজ বিবর্ধন। এবার হচ্ছে এসি ক্ষমতা বিবর্ধন, ক্ষমতা মানে পাওয়ার বিবর্ধন। তুমি চিন্তা করো, ভোল্টেজ বিবর্ধন যদি হয় ভিএ, তাহলে ক্ষমতা বিবর্ধন হবে পিএ, বলা যায়।
না দেই নাই, মানে নিচে এমিটার দেই নাই মানে হচ্ছে, ও কেন দেই নাই, এমিটার দুইটার মধ্যে কমন না, এমিটার দুইটার মধ্যে তো কমনটা দেই নাই, আনকমন গুলা দিছি আর কি, কেমন? আচ্ছা এইবার এসি ক্ষমতা বিবর্ধন মানে কি, এটা পিএ বা এপি একই রকম, একটা ছিল ভিএ বা এভি, এটা হচ্ছে পিএ বা এপি, পিএ মানে পাওয়ার অ্যাম্পলিফিকেশন, এপি মানে পাওয়ার অ্যাম্পলিফিকেশন। এটা সমান সমান কি হবে, তুমি তো জানো যেই কোনো কিছু তোমার হচ্ছে বিবর্ধন মানে কি, তার আউটপুট বাই তার ইনপুট, তাহলে বলা যায় ক্ষমতার যেহেতু বিবর্ধন তাহলে ক্ষমতার আউটপুট বাই ক্ষমতার ইনপুট। বুঝে যাচ্ছে? ক্লিয়ার? আচ্ছা এইবার দেখো আমরা তো জানি পি ইকুয়াল টু ভিআই, তার মানে কি যেই কোনো একটা ক্ষমতা, না ভাইয়া ডিসি কেন হবে, এসি তো, ডিসি কেন, ডেল হলো না, এসি প্রবাহ না, এসি বলে দিছে তো, ডিসি বলে দিলে তখন ডিসি লিখতে হবে, কেমন? আচ্ছা পি ইকুয়াল টু ভিআই এটা আমরা জানি, তাহলে যেই কোনো ক্ষমতা ইকুয়াল টু কি, একটা ভোল্টেজ একটা কারেন্টের গুণফল, রাইট? তাহলে চিন্তা করো আউটপুটের যে ক্ষমতা এটা মানে কি, এটা মানে কি আউটপুটের ভোল্টেজ ইনটু আউটপুটের কারেন্ট, এটা বুঝো, এই লাইনটা বুঝতে হবে। এই যে আরেকবার বলতেছি দেখো ভাইয়া, ইনপুটে তো এমিটার বাট বেসটা আউটপুট ইনপুট দুইটাতে থাকে। সৌরভ চন্দ্র সরকার, তুমি তো কমন বেজের মধ্যে বসে আছো রে ভাই, আমি বলছিলাম মনে আছে থিওরি বোঝানোর জন্য আমরা কমন বেজ এমিটার বোঝাইছিলাম, কমন বেজ তোমার ট্রানজিস্টর, তাই না? কিন্তু ম্যাথের জন্য সবগুলো কমন এমিটার ট্রানজিস্টর, ম্যাথের জন্য একটু আগে বললাম না, তখন খেয়াল করো নাই? ম্যাথমেটিক্সের যত ইকুয়েশন আছে সব কমন এমিটার ট্রানজিস্টর। কমন এমিটার মানে কি, ইনপুট এমিটার আউটপুট এমিটার, যেটা কমন সেটাকে বাদ দিছি। কমন ছাড়া আনকমন কোনগুলা বলো? আনকমন হচ্ছে আউটপুটে কালেক্টর আর ইনপুটে কি বেস। এই যেটা দেখো তো, আমি বলছিলাম অঙ্কের জন্য সমস্ত কিছু কি হবে, অঙ্কের জন্য সমস্ত কিছু কমন এমিটার ট্রানজিস্টর, কমন এমিটার ট্রানজিস্টরে কমন কে এমিটার, ইনপুটে কে থাকবে বেস, আউটপুটে কে থাকবে কালেক্টর, তাই না? যত থিওরি সবগুলোর জন্য এটা, মানে ম্যাথ যতগুলো ম্যাথের সূত্র সবগুলোর জন্য হচ্ছে এটা হবে, কেমন? এইবার দেখো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ক্ষমতার বিবর্ধন, যেটা এটা কি ক্ষমতার আউটপুট বাই ক্ষমতার ইনপুট, তাই না? আর ক্ষমতা সমান সমান কি পি ইকুয়াল টু ভিআই, পি ইকুয়াল টু ভিআই, তার মানে একটা যে কোনো ক্ষমতা সমান সমান কি ভোল্টেজ আর কারেন্টের গুণফল বলা যায়। তাহলে আমার এখানে আউটপুটের ক্ষমতা মানে কি, আউটপুটের ভোল্টেজ ইনটু আউটপুটের কারেন্ট, আউটপুটের কারেন্ট কি আইসি, ঠিক আছে না? এবার ইনপুটের যে ক্ষমতা এটা মানে কি ইনপুটের ভোল্টেজ ইনটু ইনপুটের কারেন্ট বলা যায়। এইবার তুমি চিন্তা করো তো, আমি কি এই যে ভি নট বাই ভি ইন এটা কি মাত্র বের করে আনলাম না, এইটাই কি এ ভি না, ভি নট বাই ভি ইন, এটাকে একটু আগে লিখলাম না মাত্র বিটা ইনটু আর আউট বাই আর ইন, মাত্র লিখলাম এই যে একটু আগে, ওই যে মনে আছে ওই যে এ ভি, এটাই তো ভি নট বাই ভি ইন, এটা মানে তো মাত্র লিখলাম বিটা ইনটু আর আউট বাই আর ইন, লিখলাম না বলো? তাহলে এইখানে এই আইসি বাই আইবি যেটা এটাও তার একটা বিটা, তাহলে আমরা নতুন সমীকরণ পাইলাম বিটা স্কোয়ার ইনটু আর আউট বাই আর ইন। বোঝা যাচ্ছে? এখন আমরা দুইটা সমীকরণ কষ্ট করে জেনারেট করছি, আমরা এটাকে সহজে মুখস্থ করতে চাই, অঙ্কের জন্য সহজে অ্যাপ্লাই করতে চাই। শোনো, আমরা বাইর করলাম মাত্র যে এভি সমান সমান বিটা ইনটু আর আউট বাই আর ইন, এটা আমরা মাত্র বের করলাম, কেমন? আর মাত্র বের করলাম এপি, এটাকে পিও বলতে পারো ওইটাকে ভিও বলতে পারো, একই কথা। মাত্র বের করলাম বিটা স্কোয়ার ইনটু আর আউট বাই আর ইন, মাত্র বের করলাম, কেমন? এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ভাববো এইভাবে, আমরা জানি ভি ইকুয়াল টু আইআর, আমরা জানি ভি ইকুয়াল টু আইআর, ভি যখন হবে এভি, আই তখন হবে বিটা, আর তখন হবে আর এর অনুপাত। আবার ভাবো এভি মানে কি ভোল্টেজের অনুপাত না, বিটা মানে কি একটা কারেন্টের অনুপাত না, আর আর আউট বাই আর ইন মানে কি রোধের অনুপাত। তাহলে আমরা ভাববো, আমরা জানি ভি সমান সমান আইআর, তাহলে ভি যদি হয় এভি, আই তখন হবে বিটা, আর তখন হবে আর অনুপাত। আবার আমরা জানি পি সমান সমান আই স্কোয়ার আর,
শর্টকাট মনে রাখার জন্য। পি যখন হবে এপি, আই তখন হবে বিটা, তাহলে আই স্কোয়ার মানে কি বিটা স্কোয়ার, আর তখন হবে আর অনুপাত। এটা সোজা না মনে রাখাটা? আমার কথা কি বুঝতে পারছো? আমাকে একটু জানাবা কমেন্ট করে। রাইট। তাইলে এই জিনিসটা যে আমি তোমাকে মাত্র করে দেখাইলাম বা বুঝাইলাম, যেটা এটাকে হচ্ছে আমি হ্যান্ড নোটের মধ্যে দেখো মনে রাখার সিস্টেমটা বলে দিছি যে আমরা এইভাবে মনে রাখবো। তাইলে আমরা সূত্র পারি, সূত্র আমাদের মুখস্থ, আমরা অঙ্ক আসলে সূত্র অ্যাপ্লাই করে পারবো। আসো অঙ্ক একটা করে দেখাই। সেটা হচ্ছে যে এটাই দেখো, এখানে ক্যালকুলেশন দেখতে অনেক বড় হলে আসলে ক্যালকুলেশন খুবই সোজা, সূত্র পারলেই হবে। দেখাচ্ছি তোমাকে, দাঁড়াও। দেখো একটি ট্রানজিস্টরের ইনপুট রোধ 125, এটা ইনপুট রোধ, আইবি দেয়া আছে, সংগ্রাহক কারেন্ট মানে আইসি দেয়া আছে, আসলে ডেল আইসি আর কি, আমি তো আলসামি করে আইসি বলতেছি। ট্রানজিস্টরের লোড রোধ মনে আছে, লোড মানে কি আউটপুট বলছিলাম না, লোড মানে আউটপুট, এটা হচ্ছে আর আউটপুট মানে কি, আমার এখানে 4টা মান দেয়া আছে, আর আউটের মান দেয়া, আর আউটের মান কত দেয়া 5 কিলো ওহম মানে 5000 ওহম, আর ইনপুটের মান দেয়া 125 ওহম, তাই না? তারপরে ডেল আই বি দেয়া 30 মাইক্রো অ্যাম্পিয়ার, ডেল আই সি দেয়া 3 মিলি অ্যাম্পিয়ার, তাই না? কি চাইছে আসো দেখি কি চাইছে, কি চাইছে দেখো, অ্যাম্পলিফায়ারটির ভোল্টেজ বিবর্ধন নির্ণয় করো, মানে কি ভোল্টেজের সূত্র চাইছে। আমরা এই সূত্র লিখবই না, আমরা লিখবো আমাদের সূত্র। আমরা জানি ভি সমান সমান আইআর, কারণ টিচার তো দেখবে না আমরা কোন সূত্র দিয়ে ম্যাথ করতেছি, তাই না? ভি ইকুয়াল টু আইআর, ভি যখন হবে এভি, আই তখন হবে বিটা, আর তখন হবে আর আউট বাই আর ইন। সূত্রটা কঠিন লাগতেছিল কারণ সূত্রটা তুমি নতুন শিখতেছো, এই জন্য কঠিন লাগতেছিল। তুমি যদি আগে থেকে না জানতা যে বিটা সমান সমান আইসি বাই আইবি, আজকে তোমাকে যদি আমি 2 বছরের মধ্যে প্রথম মুখস্থ করাইতাম বিটা মানে আইসি বাই আইবি, তাহলে তোমার বিটা কঠিন লাগতো, যে বিটার অঙ্ক অনেক কঠিন। আসলে কি বিটা বের করার ম্যাথ কঠিন? কঠিন না। তার মানে এই ম্যাথও কঠিন না, কিন্তু সোজা ম্যাথ, একটা সূত্র শিখতে হয় আজ। আমি তোমাকে সূত্রটা আগে বেসিকটা বুঝাইলাম, যদি কলেজে পড়ো নাই এই জন্য বুঝাইলাম, তারপরে শর্টকাট দিলাম মনে রাখার জন্য। তার মানে কঠিন না কিন্তু, এটা সোজা ম্যাথ, এটা ভয় পাচ্ছ কেন? যেমন আমরা কি করবো, আমরা লিখবো ভি ইকুয়াল টু আইআর, তারপরে লিখবো ভি যদি হয় এভি, আই তো হবে বিটা, আর হবে আর অনুপাত, তো মান বসায় দাও, মান বসে দিলে তো হয়ে যাচ্ছে। এটা তো অনেক বেশি কঠিন ম্যাথ না, আসতেই পারে। 30 মাইক্রো অ্যাম্পিয়ার, বিটা মানে কি আইসি বাই আইবি না, তাহলে আইসি মানে কি 30, সরি 3 মিলি অ্যাম্পিয়ার, আইসি মানে হচ্ছে 3 মিলি অ্যাম্পিয়ার, তাহলে মিলি কে অ্যাম্পিয়ার বানাও, 3 10 টু দি পাওয়ার -3 বলা যায়। আর আইবি যেটা 30 মাইক্রো অ্যাম্পিয়ার লেখা যাবে না, 30 ইনটু 10 টু দি পাওয়ার -6 লেখা যাবে। আর আর আউট কি 5000, আর ইনপুট কি 125, তা আসো আমরা কাটাকাটি করি, আসো কাটাকাটি করি। দেখো এই যে শূন্য, ওই যে 5000 শূন্য কাটটা দিই, ওটা 500 হবে, তাই না? এই তিন কাটা, এই 10 টু দি পাওয়ার -6, 10 টু দি পাওয়ার -3 উপরে গিয়ে কাটাকাটি হবে, কাটাকাটি হয়ে একটা 10 টু দি পাওয়ার 3 থাকবে, রাইট? এই 125 দিয়ে 500 কে কাটলে হবে 4, 4 ইনটু 10 টু দি পাওয়ার 3, দেখো এটা উত্তর। তার মানে তোমার জন্য একটা সূত্র নতুন আসতেছে, কিন্তু সূত্রটা বড় না, লেন্দি না, সোজা সূত্র এবং সোজা ম্যাথ। ক্লিয়ার? এটা গেল। আমরা আর প্র্যাকটিস করি, অভ্যাস না করলে মনে থাকে না। দেখো এখানে একটা দেখো, এটা তুমি কিন্তু এই বাংলা ইংরেজি দেখে কিন্তু বিপদে পড়বে না, এই বাংলা ইংরেজি গুলো দেখবা না, তুমি দেখবে প্রতীক, এগুলো বাংলা ইংরেজি বাদ। আলফা চাইছে বিটা চাইছে, এটা দেখবা যে আলফা চাইছে বিটা চাইছে। আলফা সমান সমান কি আইসি বাই আই, মানে ডেল আইসি বাই ডেল আই আর কি। বিটা সমান সমান কি ডেল আইসি বাই ডেল আইবি, তাই না? বারবার ডেল লিখতেছি, ডেল লেখার দরকার নেই, ম্যাথ করার জন্য তো আর টিচার দেখবেন না ডেল লিখছি নাকি লিখে নেই। আইসি বাই আই, আইসি বাই আইবি, তাহলে এখানে কি আছে দেখো, আই আছে, আইসি আছে, তার মানে তোমার কি লাগবে, তোমার প্রথমে আইবিটা লাগবে। আইবি কেমনে বের করবো, আইই মাইনাস আইসি, যা দুটো বিয়োগ করে দাও, আইবি এর মান আসবে 0.1, ভাগ করে দাও, উত্তর মিলে যাবে। ঠিক আছে, অত কঠিন না কিন্তু ম্যাথ, সোজা ম্যাথ। এইটা 6 নাম্বারটা, এটা তোমার একটা ট্রিক্স শিখাই দিই।
যখনই 10 টু দি পাওয়ারের ম্যাথ আসবে না, একটা কমন ট্রিক্স অ্যাপ্লাই করবা। ট্রিক্সটা হচ্ছে পাওয়ার গুলাকে সেম করে ফেলবা, তাহলে অঙ্ক অনেক সোজা হয়ে যায়। এক্সাম্পল দিই তোমাকে, আমাদের বইতে না এই যে আলফার, তোমাকে যে বারবার বললাম না এই নামগুলা দেখো না, নামগুলা না দেখতে বলার কারণ আছে একটা, আমাদের বইতে এই আলফার নাম এক একবার এক একটা ইউজ করছে, বিটার নাম এক একবার এক একটা ইউজ করছে। তো আমরা এই জন্য নাম দেখে কনফিউজ হবো না, আমরা দেখবো অলওয়েজ যেটা জানতে চাই প্রতীক দেওয়া থাকে, আমরা প্রতীক দেখে বুঝবো কি চাইছে, আলফা চাইছে। আচ্ছা দেখো এখানে দেখো কি আছে, বেস কারেন্ট মানে এটা হচ্ছে আইবি, তাহলে আইবি এর মান দেয়া আছে 5 10 টু দি পাওয়ার -4, কেমন? আর তোমার এমিটার কারেন্ট মানে হচ্ছে আইই, এটার মান দেয়া আছে 10 টু দি পাওয়ার -3। তুমি কি করবা, আইবি এর মান 5 10 টু দি পাওয়ার -4 না, 10 টু দি পাওয়ার -4, তো তুমি আইই এর মানও 10 টু দি পাওয়ার -4 এ নিয়ে যাবা। দেখো তো এটা বুঝছো কিনা, এটা কি বুঝছো? চেঞ্জ করে ফেলছি। এখন দেখো সুবিধা কি, দেখো বলছে কালেক্টর কারেন্ট কত, কালেক্টর কারেন্ট দেখো, কালেক্টর কারেন্ট কেমনে বের করে, আইসি সমান সমান কি আইই মাইনাস আইবি, বের করা যায়, মান বসাই দিয়ে আসো। দেখো 10 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মাইনাস 5 ইন্টু 10 টু দি পাওয়ার -4, যেহেতু পাওয়ার পাওয়ার সমান তার মানে 10 থেকে 5 বিয়োগ করলেই হয়ে যায়, 10 থেকে 5 বিয়োগ করলে কত হয় 5, তাহলে 5 টু দি পাওয়ার -4, একবারে সুন্দর করে হিসাবটা চলে আসতেছে না। আইসি এর মান এটা গেল। এইবার আলফার মান কিভাবে আসবে, আইসি বাই আইই, মান বসাই দিই, মান বসাই দিই, দেখো আইসি এর মান কত, মাত্র বের করলাম 5 টু দি পাওয়ার -4, আর আইই এর মান কত, ওই যে আমরা 10 টু দি পাওয়ার -4 বানাইছিলাম ওটা বসাই দিব। দেখো পাওয়ার পাওয়ার চলে যাবে, 5/10 মানে 0.5, একবারে হয়ে যাচ্ছে। কেমন? এইবার তুমি দেখো এই যে এতক্ষণ ধরে আমরা যে শিখলাম না জিনিসগুলা, ওইগুলো দেখো আবার বইতে রিপিট আছে। আবার দেখো একটু আগে এসিডিসি দিয়ে বলছে না, এখন আর এসি বা ডিসি কিছু দেয়নি, বাট দেখো তাও কিন্তু ডেল দিছে, দেখো তাও ডেল দিছে, তার মানে কি দাঁড়াইলো যে এসিডিসি কিছু না বললেও আমাদের বুঝে নিতে হবে এটা এসি কারেন্ট। কেমন এই চ্যাপ্টারের জন্য। তারপর দেখো একটু আগে পড়ছি না এভি, এখানে দেখো এটা আবার আছে ভি এ দিয়ে, আগের বার শুধু পড়ছিলাম আর আউট বাই আর ইন, এখন বলছে আর এল বাই আর আই, একই কথা। আর এল মানে কি, আর এল মানে তো আর আউট, তার মানে আমরা একটু আগে যেটা শিখছি ওটাই আবার নতুন করে। আবার দেখো ক্ষমতা লাভ, আগের বার পড়ছিলাম এপি, এবার পড়তেছি পিএ, দেখো একই জিনিস, দেখো বিটা স্কোয়ার ইন্টু আর এল বাই আর আই, একই সূত্র আবার নতুন করে বের করছে। আচ্ছা এখানে দেখো দুটো যমজ সূত্র আছে, যমজ সূত্র, এই সূত্রগুলাকে আমি হচ্ছে তোমার বিটা থেকে আলফা বের করার সূত্র, আলফা থেকে বিটা বের করার সূত্র, এই সূত্রগুলো আমি হ্যান্ড ধরে সুন্দর করে গুছাই দিছি। এই যে দেখো আরো যে সূত্র লাগবে, আলফা ইকুয়াল টু বিটা বাই 1 প্লাস বিটা, অনেক সময় বিটা দিয়ে ডিরেক্টলি আলফা বের করতে বলে, অনেক সময় আলফা দিয়ে ডিরেক্টলি বিটা বের করতে বলে, ডিরেক্টলি বের করা যায়। দেখো তো সূত্রগুলোর পুরোটা যমজ, তফাৎ কোথায়, একটাতে প্লাস একটাতে মাইনাস। মনে রাখবো কেমনে, কেমিস্ট্রিতে আমরা গুণগত রসায়নে পড়েছি আলফা একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট কণা, বিটা একটি ঋণাত্মক চার্জ বিশিষ্ট কণা। তো আলফা যেহেতু ধনাত্মক চার্জের কণা, আলফা বের করতে গেলে সমীকরণে প্লাস দিব, বিটা যেহেতু ঋণাত্মক চার্জের কণা, বিটা বের করতে গেলে সমীকরণে মাইনাস দিব। যদিও এই আলফা বিটার সাথে ওই আলফা বিটার দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই, কিন্তু আমার পড়া হচ্ছে, বোঝা যাচ্ছে কি বলছি? ইয়াসিফুন আহমেদ, আমি ম্যাথ গুলা স্টার মার্ক করছি এমনি এমনি, আমার কি ছিল, আমার কি টার্গেট ছিল যে আমি ম্যাথ গুলা বইয়ের মধ্যে স্টার মার্ক করবো, তারপর আমি সবাইকে পড়াবো, তার মাঝখানে তুমি আমাকে এসে কমেন্ট করে বলবা যে ভাই এই ম্যাথ গুলা কি আসলেই করা লাগবে, তখন আমি বলবো ইয়া আল্লাহ আমি তো ভুলে দাগায় ফেলেছি, আসলে তো করা লাগবে না, ভুল বশত ঘুমের ঘরে দাগাইছি, ভুল হয়ে গেছে, তুমি ভুল না ধরাই দিলে হইতো না এটা, তাহলে আসলে করা লাগবে না। এটা কি এরকম ঘটনা কি হওয়া উচিত ছিল বলতো, চিন্তা করবা জিনিসটা। আচ্ছা এরপর হচ্ছে অন্তর্গামী বহির্গামী রোধ। দেখো আমি এই অন্তর্গামী বহির্গামী রোধের এই ব্যাপারটা আগেই পড়ায় ফেলছি। অন্তর্গামী মানে কি, ইনপুট রেজিস্ট্যান্স, ইনপুট, আর বহির্গামী মানে কি আউটপুট। মনে আছে একটা ট্রানজিস্টরের ইনপুটে থাকে সম্মুখী যোগ, তাহলে সম্মুখী যোগের রোধের মান কম, দেখো এই দেখো সম্মুখী যোগে থাকার কারণে অন্তর্গামী রোধের মান খুব কম হয়, আর বিপরীত যোগে থাকার কারণে বহির্গামী রোধের মান খুব বেশি হয়।
এই যে থিওরি যতটুকু লাইন আমাদের লাগবে আমরা আগেই পড়াই ফেলছি, এটা কমপ্লিট। এখানে কিছু ছোট ছোট ম্যাথ আছে, এগুলা অলরেডি আমরা নিয়ম দেখাইছি, আলফা সমান সমান আইসি বাই আই, বিটা সমান সমান আইসি বাই আইবি। তো আমরা অলরেডি এই নিয়মের একটা একটা করে ম্যাথ দেখছি, কেমন? এরপর লজিকের পড়ানো হবে কি? জি অবশ্যই পড়ানো হবে। হ্যাঁ শোনো, সুইচ হিসেবে ট্রানজিস্টরের ব্যবহার, এই যে আমরা এখন আসছি সুইচ হিসেবে ট্রানজিস্টরের যে ব্যবহার, এটা পড়বো আমরা এখন, কেমন? শোনো, তোমার এই যে কোনো একটি আদর্শ সুইচকে অন করলে সেটি শর্ট সার্কিট এবং অফ করলে সেটি ওপেন সার্কিট তৈরি হয়। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি শর্ট সার্কিট মানে অ্যাক্সিডেন্ট। তো শর্ট সার্কিট শুনলে আমাদের কাছে মনে হয় কোনো একটা অ্যাক্সিডেন্ট টাইপের কিছু একটা হবে। অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্সে শর্ট সার্কিট বলতে অন্য কিছু বোঝায়। আমি তোমাকে শর্ট সার্কিটের ব্যাপারটা একটা ছবি এঁকে বোঝাই, এর কেন শর্ট সার্কিট বলে। শোনো, যে শোনো, মনে করো এখানে বাতি লাগানো আছে, এই বাতির ব্যাটারি লাগানো হয়েছে এমন ভাবে যে ব্যাটারির পজিটিভ মাথা বাম দিকে যাচ্ছে। তো বাতি দিয়ে ব্যাটারি দিয়ে কারেন্ট বেরোবে, কারেন্ট বেরোবে, এখানে একটা সুইচ আছে, এই সুইচের মধ্যে কারেন্ট যাওয়ার পরে তারপরে হচ্ছে বাতির মধ্যে যাবে, বাতি জ্বলবে, ঠিক না? এখন তোমার এইখানে যেটা হবে দেখো, মনে করো আমি কল্পনা করলাম এটা একটা মহাসড়ক আর এই পাশে একটা মহাসড়ক, দুইটা মহাসড়ক, যেটা মহাসড়ক দুইটা ডিসকানেক্টেড অবস্থায় আছে, ডিসকানেক্টেড বিচ্ছিন্ন অবস্থায় আছে, এবং দেখা যাচ্ছে একটা ব্রিজ উপরের দিকে ঝুলে আছে। এই ব্রিজটাকে না ওঠানামা করানো যায়, যেটাকে আমরা সুইচ বলতেছি। তো এই সুইচটাকে আমি যদি টিপ দিয়ে নামাই দিই, তাহলে কি ব্রিজটা নিচে দিকে নেমে গেল। তার মানে কি দুই পাশের দুই মহাসড়ক কানেক্টেড হইল, তাই না? তখন বাতির মধ্যে কারেন্ট যাবে, বাতি জ্বলবে। এই যে আমরা বললাম না দুই পাশের দুই মহাসড়ক কানেক্টেড হইলো, এইটাকে ইলেকট্রনিক্সের ভাষায় বলে শর্ট করা। শর্ট করা মানে যুক্ত করা, শর্ট করা মানে যুক্ত করা। তার মানে কোনো একটা সার্কিটে যদি আমরা সুইচ অন করি, তার মানে হচ্ছে আমরা সেই মহাসড়ক দুইটাকে যুক্ত করতেছি, মানে শর্ট করতেছি। তাহলে সুইচ অন মিন্স শর্ট সার্কিট। আসলে প্র্যাকটিক্যাল লাইফে আমরা কেন শর্ট সার্কিট বলতে অ্যাক্সিডেন্ট বোঝাই, এটা কারণ হচ্ছে মনে করো তোমার হচ্ছে সাপোজ এটা একটা দেয়ালে লাগানো একটা ফুটা, একটা প্লাগ পয়েন্ট, যেটার মধ্যে তুমি প্লাগ ঢুকাবা, ঠিক আছে? এটার মধ্যে তুমি কি ঢুকাবে? এটার মধ্যে তুমি চার্জার ঢুকাবা। চার্জারের একটা পজিটিভ পিন থাকে, একটা নেগেটিভ পিন থাকে, রাইট? দুটা তুমি দুই প্লাগ পয়েন্টের মধ্যে ইন করাবা। এখন এই চার্জার থেকে তার বেরোয়, তাই তো না? এই যে তারটা যে বেরোয়, মনে করো আমি তারটা এইভাবে আঁকতেছি, মনে করো তারটা এখান দিয়ে না এখান দিয়ে আঁকি। আমরা বাইরে থেকে যে তারটা দেখি এটা তো ইনসুলেশন করা, তাই না? রাবার দিয়ে পেঁচানো। অ্যাকচুয়ালি তার তো থাকে ভেতরে, কপারের তার থাকে, তাই না? তো ভেতরে না দুইটা সূক্ষ্ম তার থাকে, সূক্ষ্ম তার। একটা আঁকলাম হচ্ছে কালো কালারের, একটা আঁকলাম হচ্ছে নীল কালারের, ঠিক আছে? এই তার দুইটা কি করে, তোমার এই তার দুইটা তোমার মোবাইলের মধ্যে এসে ঢুকবে, মোবাইলের মধ্যে এসে ঢুকে মোবাইলের মধ্যে একটা সার্কিট আছে, সেই সার্কিটটা কমপ্লিট হবে। তার মানে ব্যাপারটা কি দাঁড়াইলো, কারেন্ট যখন আসবে, মনে করো কারেন্ট এক ফুটা দিয়ে আসবে, প্লাস দিয়ে আসলো, এসে এই নীলটা ঘুরে মোবাইলের সার্কিট কমপ্লিট হয়ে দেন আবার এই মাইনাস দিয়ে বেরোয়, আবার এই প্লাগ দিয়ে শুরু করে আবার মেইন সার্কিটে চলে গেল। দ্যাট মিনস একটা সাইকেল কমপ্লিট হচ্ছে। কিন্তু কথা বোঝা যাচ্ছে? এখন শর্ট সার্কিট বলতে কি হয় শোনো, শর্ট সার্কিট মানে হচ্ছে এই যে তার তার দুইটা যে আসতেছে গুণার মতো তার দুইটা, এই তার দুইটা যদি ইন্টারনালি কোনো কারণে মাঝখানে যুক্ত হয়ে যায়, এই তার দুটো যদি কোনো কারণে মাঝখানে যুক্ত হয়ে যায়, দ্যাট মিনস সাথে সাথে আউটপুটে আর কারেন্ট যাবে না, আউটপুটে কারেন্ট যাবে না। তখন কারেন্ট কি হবে? তখন কারেন্ট এখান দিয়ে এসে এদিক দিয়ে ঘুরে চলে যাবে। তার মানে এই বর্তনীর মধ্যে কোনো রোধ কাজ করবে না, কারণ এখন তো এই বর্তনীতে কোনো রোধ নাই। রোধ না থাকলে সেখানে কারেন্টের পরিমাণ কি হবে? প্রায় ইনফিনাইট পরিমাণ। এই জন্য তখন এখানে আগুন ধরে যায়। এই জন্য আমরা বলি শর্ট সার্কিট হলে আগুন ধরে যায়। শর্ট সার্কিট মানে কিন্তু আসলে দেখো এখানে কিন্তু সার্কিট দুটো যোগ হয়েছে না, দুই পাশের দুই কালো আর নীল, এটার মাঝখানে একটা কানেকশন হয়ে গেছে। কানেকশন হওয়া মানে শর্ট করা, বুঝা যাচ্ছে? তাহলে যে কোনো জায়গায় কোনো কিছু যুক্ত হওয়া মানে শর্ট করা, তাহলে সুইচ অন করা মানে শর্ট সার্কিট। এখন মনে করো যদি আমি এই সুইচটাকে উপরের দিকে তুলে দিই, মানে ব্রিজটাকে উপরের দিকে তুলে দিচ্ছি, তাহলে কি মহাসড়ক আবার আগের মতো বিচ্ছিন্ন হয়ে গেল না? বিচ্ছিন্ন হয়ে গেল না? তাহলে আমরা একটু আগে বলতে পারতাম না, মনে করো এটা হচ্ছে একটা বদ্ধ সার্কিট, বদ্ধ, যেটার মধ্যে কোনো গ্যাপ ছিল না, কোনো ফাঁকা ছিল না। এখন যখন সুইচটা উপরের দিকে উঠে গেল, মাঝখানে একটা ফাঁকা সৃষ্টি হয়েছে, তাহলে সার্কিটটা ওপেন হয়ে গেছে, এটাকে আমরা বলি ওপেন সার্কিট। তাহলে একটা সুইচ অন করার পরে সেটা হয় শর্ট সার্কিট, একটা সুইচ অফ করার পর সার্কিটটা হয় একটা ওপেন সার্কিট। আচ্ছা, এখন সুইচ হিসেবে ট্রানজিস্টর আসলে কিভাবে কাজ করে শোনো। সুইচ হিসেবে ট্রানজিস্টর কিভাবে কাজ করে আমি তোমাকে বলি। এটা হচ্ছে
অ্যাকচুয়াল ছবিতে আঁকা সম্ভব না, আমি তোমাকে একটা মানে জেনারেল একটা ছবি এঁকে দেখে তুমি যাতে বুঝতে পারো জিনিসটা। মনে করো এটা একটা সুইচ, এটা টিপ দিলে বাতি জ্বলবে, এটা হচ্ছে বাতি। এই সুইচের মধ্যে না একটা রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্স যেটাকে আমরা বলি ফটো রেজিস্টার, ফটো রেজিস্টার বলি, কেমন? এই রেজিস্ট্যান্সের পাশে একটা ছোট ট্রানজিস্টর লাগানো থাকে, যেই ট্রানজিস্টরের কাজ হচ্ছে বাল্ব জ্বালানো। কি জ্বালানো? বাল্ব জ্বালানো। ওই ট্রানজিস্টরের মধ্যে একটা ছোট বাল্ব লাগানো থাকে, আউটপুটের পাশে একটা বাল্ব লাগানো থাকে। মনে করো এটা সেই ছোট্ট বাল্ব, এটা ট্রানজিস্টরের ভেতরের বাল্ব। এই বাল্বের কাজ কি? আলো দেয়া। এই বাল্বের কাজ হচ্ছে আলো দেয়া। তো আমি যখনই তোমার এখানে সুইচটা অন করব, তখন যেটা হবে এই বাল্বটা জ্বলবে, ভিতরের বাল্বটা, ছোট বাল্বটা জ্বলবে। জ্বলার পর এই রেজিস্টরের উপর আলোটা পড়বে। যখনই এই রেজিস্টরের উপর আলো পড়বে, তখন এই রেজিস্টারের একটা স্বভাব আছে, তার মধ্যে যখন আলো পড়ে তখন তার রোধ হয় 100 ওহম। এটা কেন হয়? এটা তার ন্যাচারাল বৈশিষ্ট্য। যেমন ধরো টাংস্টেনের মধ্যে আমরা যদি তাপ দেই, টাংস্টেন গরম হয়, তখন টাংস্টেন আলো ছড়ায়, এটা হচ্ছে টাংস্টেনের ন্যাচারাল বৈশিষ্ট্য। এই রেজিস্টার গুলা নাম হচ্ছে ফটো রেজিস্টার, কারণ তারা লাইট সেন্সিটিভ, তারা লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, তাদেরকে বলা হয় এলডিআর, মানে তাদের রোধ আলোর সাথে সাথে বদলায়। যখনই তার মধ্যে আলো পড়ে তখন তার রোধ বাইরে যায়, রোধ যখন বাড়ে তখন তার মধ্যে পাওয়ার লস হয়, যখন তার মধ্যে পাওয়ার লস হয় তখন সে কাজ করা শুরু করে। ওই যে বলছিলাম না, কিছু ট্রানজিস্টর পাওয়ার লস করে কাজ করা শুরু করে, কাজ করা যখন শুরু করবে তখন সে তার মধ্যে কারেন্ট যাইতে দিবে, কারেন্ট যাইতে দেওয়ার সাথে সাথে এই বাতিটা জ্বলবে। দ্যাট মিনস এই ট্রানজিস্টরের মধ্যে আমি একটা বাতি লাগাইছি ছোট, যেই বাতিটা জ্বলার কারণে ভেতরের রোধটা, তার রোধ, ভিতরে যে রোধকটা তার রোধ বাড়ায় দেয়, 100 ওহম হয়ে যায়, এবং তখন সে কারেন্ট পাস করতে দেয়। আর যখনই আমি সুইচটা অফ করে দিব, তখন এই বাতিটা বন্ধ হয়ে যাবে, তখন এই রোধকের উপর কোনো আলো পড়বে না। এই রোধকের বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে আলো না পড়লে তখন তার রোধ হয়ে যায় কয়েক মাইক্রো ওহম। তার মানে সে আর পাওয়ার লস করবে না, তার মানে সে আর তার মধ্যে দিয়ে কারেন্ট যাইতে দিবে না, ট্রানজিস্টরটা আর কাজ করবে না, ট্রানজিস্টর দরজা বন্ধ করে বসে থাকবে। তার মানে এই বাতির মধ্যে আর কোনো কারেন্ট যাবে না, বাতিটা জ্বলবে না। সুইচ হিসেবে ট্রানজিস্টরের কাজ হচ্ছে এইরকম। মানে সুইচ হিসেবে যখন আমরা ট্রানজিস্টর ব্যবহার করি, তখন আমরা আসলে ভেতরে একটা এলডিআর রেজিস্টার ব্যবহার করি। এলডিআর মানে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, যার কাজ হচ্ছে তার মধ্যে যখন আলো পড়ে তখন তার রোধ বেড়ে 100 ওহম হয়, এবং তার মধ্যে যখন আলো পড়ে না তখন তার রোধ কমে 1 মাইক্রো ওহম হয়। যখন তার মধ্যে আলো পড়ে না তখন তার মধ্যে রোধ কমে যায়, তখন তার পাওয়ার লস হয় না, তখন সে অফ হয়ে থাকে, বাতি জ্বলে না, মানে আমার সার্কিটের মেইন বাতিটা জ্বলে না। আর যখন তার মধ্যে আলো পড়ে তখন তার রোধ বাইরে যায়, সে পাওয়ার লস করে, এবং তখন তার মধ্যে সে কারেন্ট যাইতে দেয়, এবং তখন বাতিটা জ্বলতে থাকে। এইটা হচ্ছে সুইচ হিসেবে ট্রানজিস্টরের মেকানিজম। ল্যাবরেটরিতে সামনাসামনি দেখাইলে তুমি আরো অনেক ভালো করে বুঝতা, তুমি আর এটা জীবনে বলতে না। আপাতত এটা আমাদের বইতে কই আছে, দেখাচ্ছি তোমাকে। এই যে দেখো, এই জিনিসটা একটু সবাই স্ক্রিনশট তুললে ভালো হয়। এটা আমি বই দাগাইতে না ভুলে গেছি, তোমাদের যে বইটা আপলোড করা আছে ইলেকট্রনিক্স পার্ট 1 এর দিন যে আপলোড করছিলাম, ওখানে এটা দাগানো ছিল না। এটা একটু এখন একটু স্ক্রিনশট তুলে না, এটা দাগাই নিও। 10.14 ঠিক উপরের লাইন। যেই কোনো ডিজিটালি অটোমেটেড যে মেশিন গুলো আছে না, অটোমেটেড মেশিন, যেখানে তোমার বলেন হচ্ছে স্বয়ংক্রিয় মেশিনে প্রস্তুত করা রাঁধুনি গুঁড়া মশলা বলে না, অটোমেটেড মেশিন গুলাতে যেহেতু সারাদিন রাত কাজ চলে, মানুষ যেহেতু শুধুমাত্র একজন থাকে অপারেট করার জন্য, ওই সমস্ত জায়গাগুলোতে এই এলডিআর এর সুইচ গুলা ব্যবহার করা হয়। এগুলো একটু অবশ্যই একটু বেশি দামি হবে, যেগুলো আমরা বাসা বাড়িতে অ্যাফোর্ড করি না। বাসা বাড়িতে আমরা ম্যানুয়ালি সুইচ অফ করে অন করি, তাই না? এই এতটুকু লাগবে। এই যে এটা আমি দেখাচ্ছি, দাঁড়াও কোনটা আবার আরেকবার বলতেছি। এই যে এই কাজটা এলডিআর করে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার বা ফটো রেজিস্টারের দ্বারা। কেমন? যখন আলো থাকে না তখন তার রোধ হয় কয়েক মাইক্রো ওহম, আবার যখন আলো থাকে তখন তার রোধ হয় কয়েকশো ওহম। এই এতটুকু একটু স্ক্রিনশট নাও। উচ্চ গতি সুইচ বলছে কেন ভাইয়া? উচ্চ গতি সুইচ বলার কারণ হচ্ছে এখানে এনপিএন যদি ব্যবহার করি ইলেকট্রন ফ্লো বেশি থাকবে, এই জন্য এটাকে বলে উচ্চ গতির সুইচ। পিএনপি বললে এটা নিম্ন গতির সুইচ হইতো, কারণ পিএনপি তে হোল কাজ করে, হোলের গতি ইলেকট্রনের চেয়ে কম। আচ্ছা, স্ক্রিনশট নেওয়ার ডান, তাহলে খুব ভালো। এটা কিন্তু বই দাগাই নিলাম। না না, রেজিস্ট্যান্স বেশি হলে কারেন্ট পাস হয় না কথাটা এইটা না। রেজিস্ট্যান্স যদি কত বেশি রেজিস্ট্যান্স বলতো, 100 ওহম রেজিস্ট্যান্স তো অনেক বেশি না। 100 ওহমের পাওয়ার লস বেশি হয় বলে ট্রানজিস্টরটা অন হয়, তার রাস্তাটা অন করে দেয়। আচ্ছা শোনো, এরপর তোমার হচ্ছে সংখ্যা বা নম্বর পদ্ধতি। সংখ্যা বা নম্বর পদ্ধতি, এটার জন্য 4 ধরনের সংখ্যা পদ্ধতি আছে। প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির একটা করে কাজ আছে। এই কাজগুলা আমি এখানে লিখি,
লেখার পরে তুমি একটা স্ক্রিনশট নিবা। এটা হচ্ছে 4 ধরনের সংখ্যা পদ্ধতি আছে। একটা হচ্ছে ডেসিমেল, একটা হচ্ছে বাইনারি, এই বলতে হবে কমেন্টে। এই চারটার মধ্যে নাই তো স্ক্রিনশট তুলে নাও, তুলে বসাই দিও। আর পিডিএফ থেকে তো আছে, পিডিএফটা আছে না? ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, এই চারটার মধ্যে একটা মাত্র আমরা মানুষরা ব্যবহার করি, বাকি তিনটা কম্পিউটার ব্যবহার করে। বলতে হবে কোনটা আমরা মানুষরা ব্যবহার করি, কোনটা? ডেসিমেল। ডেসিমেল হচ্ছে আমরা মানুষরা ব্যবহার করি, এটা মানুষ ব্যবহার করে তার দৈনন্দিন কাজের জন্য। আমরা এই ব্যবহারগুলো অন্য সব বই থেকে গুছাইছি। বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এগুলো সবগুলো হচ্ছে পিসি মানে কম্পিউটারের জন্য ব্যবহার করা হয়। এবং যখন কম্পিউটারের শুরুর সময় ছিল 1964, যখন প্রথম প্রোগ্রাম লেখা হয়, তখন সেই প্রোগ্রাম খুবই কম পাতার মধ্যে লেখা শেষ হয়ে গেছিল। সেটার জন্য উনি যে অ্যাডা বাইরন, যিনি প্রথম প্রোগ্রাম লিখছিলেন, তিনি বাইনারি কোডিং ব্যবহার করছিলেন। তার মানে কম্পিউটারের সরলতম গণনায় বাইনারি ব্যবহার করা হয়, সরলতম গণনায়। যখন 1981 বা 1982 যখন কম্পিউটারের ডেভেলপমেন্ট হওয়া শুরু হলো, তখন কম্পিউটারের কোডিং গুলা ধীরে ধীরে বেশি হওয়া শুরু করলো। বাইনারি দিয়ে করতে গিয়ে দেখা গেল যে পেজের পর পেজ কোডিং হয়ে যাচ্ছে, কোড শেষ হচ্ছে না। তখন তোমার যারা প্রোগ্রামার তারা চিন্তা করলো যে আমাদের একটু বড় বেজের নাম্বার লাগবে, যেটাতে আমরা কোডিং করতে পারবো। তখন তারা অক্টাল নিয়ে আসলো। তুমি জানো অক্টালে যে কোনো একটা সংখ্যার বাইনারি কনভার্সন 3 ডিজিট, 4 ডিজিট, 5 ডিজিট হয়ে যায়। মানে 43 এর অক্টাল কনভার্সন হবে, একটা 6 ডিজিটের নাম্বার হবে, তাই না? তার মানে একটা 6 ডিজিটের নাম্বারকে অক্টাল বানালে সেটা মাত্র 2 ডিজিট হয়ে যায়। ডিজিট সংখ্যা কমে আসতেছে, পেজ সংখ্যা কমে আসতেছে। তাহলে কম্পিউটারের উন্নয়নমূলক সময়ে কোন নাম্বার পদ্ধতিকে ব্যবহার করা হতো? অক্টাল হতো। কেন বললাম? কারণ এখনো ব্যবহার করা হয় না। এখন আমরা আধুনিক যুগে সবচেয়ে জটিলতম কোডিং নিয়ে গবেষণা করি, সবচেয়ে জটিলতম গণনা নিয়ে কাজ করি। এইটার জন্য আমাদের আরো বেশি বেজের নাম্বার লাগবে। হেক্সাডেসিমেলের জন্য আমাদের বইতে লাইন আছে, জটিলতম গণনা এটা ব্যবহার করা হয়, জটিলতম গণনায় এটা ব্যবহার করা হয়। কেমন? একটু স্ক্রিনশট নিবা। ডেসিমেল হচ্ছে মানুষ দৈনন্দিন ব্যবহার, বাইনারি হচ্ছে সরলতম গণনায়, অক্টাল হচ্ছে উন্নয়নমূলক সময়ে, হেক্সাডেসিমেল হচ্ছে জটিলতম গণনায়। আচ্ছা, ডান। এইবার পরবর্তী পড়াটা লাগবে হচ্ছে ইলেকট্রনিক্স বর্তনী শ্রেণীবিভাগ। ইলেকট্রনিক বর্তনী শ্রেণীবিভাগ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অ্যানালগ বর্তনী, একটা হচ্ছে ডিজিটাল বর্তনী। অ্যানালগ বর্তনী, ডিজিটাল বর্তনীর এক্সাম্পল লাগবে। এক্সাম্পল